প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? ১৯তম নিবন্ধন, প্রিলিমিনারি ও অন্যান্য জব প্রস্তুতি বিষয়ক আমাদের এই প্রোগ্রামের ৭ দিনব্যাপী যে ফ্রি ক্লাসের আয়োজন আমরা করেছি। আজকে আমরা ষষ্ঠ ক্লাসে আছি। আজকের আমাদের বিষয় হচ্ছে সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়বলী। তো কেমন আছো তোমরা? তোমাদের জবের প্রস্তুতি কেমন চলছে? আর এই লাইভ ক্লাসগুলোতে তোমাদের কেমন উপকারে আসছে সে বিষয়গুলো অবশ্যই আমাদেরকে জানাবে, এবং আমরা যেন সেই অনুযায়ী আমাদের কোর্সেসগুলোকে রিডিফাইন করতে পারি, তোমাদের মতো করে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। তোমরা অবশ্যই বলবে যে এর আগের 5টা ক্লাসগুলোতে তোমাদের কি কি বিষয়গুলো তোমরা এর আগে অতটা পরিচিত ছিলে না, যে কোনো সাবজেক্টই হোক, ইংরেজি, তারপরে হচ্ছে বাংলা এবং ম্যাথমেটিক্স, প্রায় দুটো করে তোমরা ফ্রি ক্লাস পেয়েছো। এই ক্লাসগুলো আসলে মূলত তোমাদেরকে আমাদের যে সার্ভিসের সাথে মানে একটা ওরিয়েন্টেশন করার জন্য আমাদের আয়োজন করা। যে আসলে অ্যাকচুয়ালি বাজারে অনেক ধরনের সার্ভিস পাওয়া যায়। তো আমরা সবাই জানি আসলে সার্ভিসগুলোতে কম বেশি সবারই কিছু ডেফিসিয়েন্সি থাকে। তো এই ডেফিসিয়েন্সিগুলো তোমরা যারা সরাসরি অডিয়েন্স আছো বা যারা তোমরা সার্ভিসগুলো নিচ্ছ, তারা সরাসরি খুব ভালো বুঝতে পারে যে আমরা আসলে কাদের কাছ থেকে খুব বেশি হেল্প নিতে পারবো, বা আমাদের এই সমস্যাগুলো কারা খুব ভালো অ্যাড্রেস করতে পারবে, আমাদের এই সমস্যার সম্পর্কে কাদের খুব ভালো ধারণা আছে, সেটা আমাদের চেয়ে বেশি তোমরা ভালো জাজ করতে পারো। সেজন্য আমাদের সবসময় প্রত্যাশা থাকবে তোমাদের সঠিক মূল্যায়নের মাধ্যমে তোমরা সঠিক সিদ্ধান্তটা নেবে। তোমরা কে কোথা থেকে আছো, আমাদের এখানে সংযুক্ত আছো, আমাদেরকে জানাও। আর আমাদের কথাগুলো, শব্দগুলো তোমাদের কাছে পৌঁছছে কিনা, তোমাদের কাছে শোনা যাচ্ছে কিনা, সেটা আমাদেরকে একটু জানাও, যেন আমরা কোনো ত্রুটি থাকলে সেটাকে আমরা আমাদের মতো করে সমাধান করতে পারি। আজকে আমরা ষষ্ঠ ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেই বিষয়গুলো আমরা প্রতিটা সাবজেক্টের বিষয়ে আমরা যেটা লক্ষ্য রেখে কাজ করেছি সেটা হচ্ছে নিবন্ধনে যে প্রশ্নগুলো সচরাচর আসে, এবং আমাদের নিবন্ধন পরীক্ষার্থীরা বা নিবন্ধন পরীক্ষার্থীরা অনেকে প্রথমবার দিচ্ছে বা অনেকে কয়েকবার দিয়ে ব্যর্থ হয়ে আসলে বুঝতে পারছে না যে কেমন ধরনের প্রস্তুতি তাদের গ্রহণ করলে তাদের একটা ভালো প্রস্তুতি আছে বা হবে বলে ধারণা করা যাবে, বা একটা আত্মবিশ্বাস তাদের মধ্যে আসবে। সেই ধরনের প্রস্তুতি বলতে আমরা কেমন প্রস্তুতি বোঝাচ্ছি সেই বিষয়গুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়া। সাথে সাথে আসলে প্রিপারেশনের কোনো তো শেষ নেই, কারণ তুমি যখন একটা পরীক্ষা দিচ্ছ তখন কিছু একটা প্রিপারেশন নিচ্ছ, ভুলভ্রান্তিগুলো তোমার সামনে চলে আসতেছে। সেই ক্ষেত্রে প্রিপারেশনের স্ট্র্যাটেজি চেঞ্জ হবে, নিজেকে মূল্যায়ন করবে, এরপর আরেকটু ধাপ তোমার এগোবে। এভাবে ধীরে ধীরে ভুল এবং মানে ভুল করা এবং বিপরীতে শুদ্ধ করার মাধ্যমে মূলত আমাদের যে নলেজগুলো সেটা হচ্ছে আমাদের ডেভেলপ করে। তো সেই প্রক্রিয়ায় আমাদের জানতে হবে অ্যাকচুয়ালি আমাদের একটা কোর্সের ফোকাল কন্টেন্টগুলো কী থাকে। যে কোনো একটা কোর্সের বা যে কোনো একটা টপিকের কিছু ফোকাল ইস্যু থাকে, যেমন ইংরেজির ক্ষেত্রেও যদি বলি কিছু ফোকাল ইস্যু থাকে যেখানে সবসময় প্রশ্ন আসে। তো এগুলো আমরা জানার চেষ্টা করব। তো আজকে আমরা বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞানের অংশটি নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমাদের এই কোর্সে যে আমরা জানি তোমরা অনেকে অলরেডি আজকে পর্যন্ত প্রায় 5টা ক্লাস করেছো। আমাদের যে কোর্স মেন্টররা রয়েছেন নিঃসন্দেহে তারা তাদের স্ব বিষয়ে অনেক অভিজ্ঞ, বিশেষ করে অনেকেরই 8-10 বছরের, বিশেষ করে চাকরির বাজারে নিজেকে যাচাই করা বা অন্যকে ট্রেন আপ করার একটা ভালো অভিজ্ঞতা রয়েছে। বিশেষ করে বলবো বাংলার মেহেদী ধ্রুব, ও তো অনেক পরিচিত তোমাদের কাছে। বিশেষ করে বাংলার সহজভাবে কীভাবে স্টুডেন্টের কাছে পৌঁছানো যায়, বাংলার ভীতি কীভাবে দূর করানো যায় সে বিষয়ে আমি নিজেও অনেক ওনার লেকচার শুনেছি। আমি সত্যিই বলতে পারি যে একজন ভালো মেন্টরের যতটুকু ভালো গুণ থাকা দরকার আমাদের অনেক মেন্টরের মধ্যেই সেটা পরিপূর্ণভাবে রয়েছে। এছাড়া
ইংলিশের মিনহাজ আবেদিন রয়েছে, রিয়াজ আহমেদ গণিতের, অসাধারণ ওনাদের বাচনভঙ্গি, অসাধারণ ওনাদের পড়ানোর স্টাইল। সুতরাং আমি ব্যক্তিগতভাবে আশা করব তোমরা তোমাদের সিদ্ধান্তগুলো খুব দ্রুত সত্ত্বরই নেবে এবং একটা সঠিক সিদ্ধান্ত নেবে, কারণ সিদ্ধান্তের আসলে সিদ্ধান্ত গ্রহণটা তোমার উপর নির্ভর করছে। আর সেক্ষেত্রে আমরা তোমাদেরকে যেটা হেল্প করতে পারি, সিদ্ধান্ত গ্রহণে তোমাদেরকে কিছু ইনপুট আমরা দিতে পারি যে এই সিদ্ধান্তগুলো তুমি কেন নেবে। ওকে, এই কোর্সের যে ভর্তির যে ইস্যুগুলো, এটা আমরা 27 সেপ্টেম্বর থেকে আমাদের ফর্মালি যে ক্লাসেস সেগুলো শুরু হবে এবং এই প্রাথমিক পর্যায়ে আমরা আমাদের কোর্সেসগুলো সম্পর্কে বা কোর্সের যে আমরা কন্টেন্টগুলো পড়াবো, আমাদের স্টাইল কেমন হবে, আমরা কোন কোন বিষয় কেমন মেন্টর দিয়ে আমরা ক্লাসেসগুলো নেব, সেগুলোর সাথে তোমাদেরকে আমরা পরিচিত করছি। আশা করি তোমরা তোমাদের যে কাঙ্ক্ষিত যে সেবা, সেই সেবা আমাদের এখানে পাবে সেই প্রত্যাশাই করছি। এবং তোমাদের যদি এই ক্ষেত্রে যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে যে এই বিষয়গুলো তোমরা বা তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, কোনো জিজ্ঞাসা থাকে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তোমাদের যারা বন্ধুবান্ধব আছে যারা আজকে ক্লাস থেকে উপকৃত হতে পারে বলে তুমি মনে করো, তাহলে তোমার নিজের ওয়ালে সেটা শেয়ার করতে পারো এবং অন্যকেও শেয়ার করে সেটা দেখার সুযোগ করে দিতে পারো, যেন আসলে নিজেদের যে কনফিউশনটা সেটা যেন সবাই বুঝতে পারে যে আমাদের কনফিউশন কোন জায়গায়, সেগুলো দূর করতে হলে আমাদেরকে কেমনভাবে পড়তে হবে, কোন কোন স্ট্র্যাটেজি নিয়ে পড়তে হবে। ওকে, আমরা আজকের কোর্সে অ্যাকচুয়ালি কী দেখাতে চাচ্ছি, আজকে আমাদের একটা সাধারণ জ্ঞানের এক কথা বলতে পারে একটা ওরিয়েন্টেশন ক্লাসই হচ্ছে আজকে। তো সাধারণ জ্ঞানের বিষয়টা আসলে এক একজনের কাছে এক এক রকম মনে হবে। যে স্টুডেন্ট অনেক দিন ধরে পত্রিকা বা অন্যান্য মানে টেক্সচুয়াল বইয়ের বাইরে বই পড়ে, তার সাধারণ জ্ঞানের মাত্রা এক ধরনের হবে। আর যে বা যারা শুধু পরীক্ষায় পাশ করার জন্য পড়ে, তার সাধারণ জ্ঞান এক ধরনের হবে। তো সাধারণ জ্ঞানের বিষয়টা কখনো একদিনে বা এক মাসে অথবা 2 মাসে আয়ত্ত করার বিষয় নয়, এটা অনেক দিন ধরে চর্চার ফলে মানুষের মনে গৃহীত হয়। সাধারণ জ্ঞানের যে বিষয়গুলো সেটা হচ্ছে আসলে রুট কজ, বা এটাকে আমরা এক কথায় বলি ব্যাকগ্রাউন্ড স্টোরি যদি আমাদের না থাকে, কোনো সাধারণ জ্ঞান বলি বা যে কোনো তথ্য বলি, কোনো কিছুই কিন্তু আমাদের মাথায় আমরা ওইভাবে ধরে রাখতে পারি না। ফর এক্সাম্পল, তোমাকে যদি কেউ শুধু বলে যে মুক্তিযুদ্ধের সেক্টর হচ্ছে 11টি, তুমি যদি সেক্টর সম্পর্কে ইন ডেপথ না জানো যে সেক্টরগুলো কেন হলো, কখন গঠন করা হলো, কারা নেতৃত্ব দিল, গঠনের নেতৃত্ব দিল, বা মুক্তিযুদ্ধে এই সেক্টরগুলোর ভূমিকাই বা কী ছিল, তাহলে আসলে এই তথ্যটা তোমার মাথায় খুব বেশি দিন স্থায়ী হবে বলে আমার মনে হয় না। সুতরাং আমরা এই সাধারণ যে জ্ঞানের ক্লাসগুলোতে, সেগুলোতে আমরা তোমাদেরকে সবসময় উৎসাহিত করব যে ব্যাকগ্রাউন্ড নলেজ সম্পর্কে জানার জন্য। শুধুমাত্র বইতে বা চাকরি বইতে কিছু এমসিকিউ আছে, সেগুলোকে গদবাঁধা মুখস্থ করে আসলে অ্যাকচুয়ালি মনে তো থাকবেই না, উপরন্তু এগুলোর প্রতি এমন একটা ভীতি জন্মাবে, মনে হবে যে চাকরি পরীক্ষায় এই জ্ঞানটা, সাধারণ জ্ঞানটা না থাকলেই মনে হয় ভালো হতো, এমন পরিস্থিতি হয়তো সৃষ্টি হয়ে যেতে পারে। সুতরাং আমি যেটা মনে করি, প্রথমত হচ্ছে এরিয়াটা খুব কম রাখতে হবে, যে আমি আসলে পার্টিকুলার কোন কোন ইস্যু নিয়ে কাজ করব, আমি বাংলাদেশের সংক্রান্ত কোন কোন তথ্য নিয়ে কাজ করব, মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করতে পারি আমরা, বা পড়াশোনা করতে পারি আমরা, সংবিধান নিয়ে পড়াশোনা করতে পারি, আমাদের দেশে কৃষি ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, এগুলো নিয়ে আগে পড়াশোনা করতে পারি। শুধু পত্রিকা পড়ে অথবা শুধু গদবাঁধা কিছু সাধারণ জ্ঞান পড়ে কিন্তু আমরা সাধারণ জ্ঞানে ভালো করতে পারবো না। আমাদের একটু স্ট্র্যাটেজিক হতে হবে যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, অর্থাৎ কোশ্চেন অ্যানালাইসিস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন আমরা দেখি যে নিবন্ধনেও প্রচুর সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে, প্রাইমারি শিক্ষক নিয়োগে সেখানে প্রশ্ন আসে, বিশেষ করে বিসিএস যেখানে 200 মার্কের প্রিলি, সেখানেও অনেক কঠিন কঠিন লেভেলের সাধারণ জ্ঞানের প্রশ্ন আসে। অনেক সময় দেখা যাচ্ছে প্রশ্ন সোজা, কিন্তু অপশনগুলো এতটাই কাছাকাছি রিলেটিভ দেয় যে আমাদের পক্ষে আসলে সর্ট আউট করা খুব কঠিন হয়ে যায়, যে অ্যাকচুয়ালি আমাদের কনফিউজড হয়ে যায় যে আসলে রাইট অ্যান্সারটা কোনটা হবে। সুতরাং এই কনফিউশনে দূর করার উপায় হচ্ছে একই কন্টেন্ট বারবার পড়া এবং একটু নিজেদের মধ্যে ধরে রাখার চেষ্টা করা। ঠিক আছে,
সুতরাং আমরা যখন ক্লাসের পড়াবো তখন এর মধ্যে আমরা কিছু টেকনিক বা কিভাবে আমরা যখন নিজেরা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম সেই ক্ষেত্রে আমাদের সফলতা আমরা নিজেদের চোখে যেভাবে জাজ করি সেভাবে আমরা দেখব। ইনশাল্লাহ তোমরা আমাদের সাথে থাকো। তো কলেজ এবং স্কুল পর্যায়ের এনটিআরসি কর্তৃপক্ষ কর্তৃক যে সিলেবাস দেওয়া হয়েছিল সেই সিলেবাস পর্যালোচনা করে বিশেষ করে সাধারণ জ্ঞানের অংশের সিলেবাস আমরা 10ম থেকে 18তম নিবন্ধনের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে এর মধ্যে কিছু কোর বিষয় আমরা লক্ষ্য করেছি যে এই বিষয়গুলো থেকে সবসময় একটা প্রশ্ন আসার প্রবণতা নিবন্ধন প্রশ্নগুলোতে রয়েছে। এর কারণ হচ্ছে নিবন্ধন পরীক্ষার যে প্রশ্ন সেটার তাদের একটা স্পেসিফিক গোল থাকে যে আমরা আসলে এই বিষয়ে কী জানতে চাচ্ছি স্টুডেন্টের কাছ থেকে। আর স্টুডেন্টরা আমার মনে হয় এটা ভাবা উচিত যে কখনো কোশ্চেন যারা করে তারা কখনোই স্টুডেন্টকে এইভাবে কোশ্চেন করে না যে একটা স্টুডেন্টের সব জানা উচিত। একটা স্টুডেন্টকে সব জানা উচিত এটা যে মনে করে আসলে সে কখনোই দক্ষ বা একজন ভালো কোশ্চেন সেটার না বা প্রশ্নকারী না। একজন প্রশ্নকারী অবশ্যই প্রশ্নের যে ম্যারিট এবং প্রশ্নের যে প্রয়োজন, প্রশ্নের জ্ঞানটার যে প্রয়োজন সেটা জানার উপর ভিত্তি করে প্রশ্ন করবে। তো আমরা আমাদের তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমরা এখানে বাংলাদেশ বিষয়াবলী থেকে আসা প্রশ্নগুলোকে ক্যাটাগরিজ করে যে এটা পেয়েছি যে আমরা দেখেছি সর্বোচ্চ বেশি সংখ্যক প্রশ্ন আমরা দেখেছি মুক্তিযুদ্ধ থেকে। এটা খুব স্বাভাবিক একটা বিষয়, কারণ বাংলাদেশের জাতির যে আজকে আমরা যে একটা স্বাধীন জাতি, সেই জাতির স্বাধীন জাতি হওয়ার পিছনে যে চূড়ান্ত যে আমাদের যে ফলাফল, যে চূড়ান্ত যে আমাদের শক্তির পন্থার পরিচয় দিতে হয়েছে, সাহসের পরিচয় দিতে হয়েছে, আমাদের ধৈর্যের পরিচয় দিতে হয়েছে, সেটা ছিল আমাদের মুক্তিযুদ্ধ। সুতরাং আমরা অবশ্যই আমাদের এই কোর্সে আমরা মুক্তিযুদ্ধকে হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে পড়ব। দেন আমরা খেয়াল করি সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস। এখানে ইতিহাস বলতে আসলে আমরা বাংলাদেশের ইতিহাস বলতে বইতে যে এভিডেন্সটা পাই সেটা হচ্ছে মৌর্য শাসন থেকে শুরু করে আমরা এভিডেন্সটা পাই। এর আগে আমাদের কোনো এভিডেন্স নেই। তো এই ইতিহাস বলতে আমরা সেই মৌর্য যুগ থেকে শুরু করে ইন রিসেন্ট পাকিস্তান শাসন আমল পর্যন্ত 1947 সাল পর্যন্ত যে ইতিহাস, সেই ইতিহাসটা আমাদের কম বেশি জানতে হবে। বিশেষ করে আমরা সবাই জানি যে মৌর্য যুগ, গুপ্ত যুগ, এখান থেকে কিছু সিলেক্টিভ কোশ্চেন হয়। সম্রাট অশোক নিয়ে প্রশ্ন হয়, এরপরে গুপ্ত যুগের সমুদ্রগুপ্ত নিয়ে প্রশ্ন হয়। একটু বেশি প্রশ্ন হয় হচ্ছে পাল যুগ থেকে। এরপরে যখন সেন যুগ হয়ে মুসলমান শাসন আসলো, বিশেষ করে দিল্লি সালতানাত থেকে তেমন একটা প্রশ্ন হয় না, কিন্তু এই দিল্লি সালতানাতের অধীনে যে বাংলার প্রদেশ ছিল সেখান থেকে প্রচুর প্রশ্ন হয়। শামসুদ্দিন ইলিয়াস শাহ বা 12 ভূঁইয়াদের থেকে প্রচুর প্রশ্ন হয়। তোমরা অনেকেই জানো মুঘল শাসন আমল বাংলাদেশের ইতিহাসের রাজনৈতিক ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মুঘল শাসন আমল থেকে প্রচুর প্রশ্ন হয়। এরপরে ব্রিটিশ, এরপরে ইংরেজ বণিকদের শাসন, এরপরে আসে ব্রিটিশ শাসন, এই ব্রিটিশ শাসনের পরিক্রমে আসে পাকিস্তান শাসন। সুতরাং অনেকগুলো ধাপ বা লেয়ার এখানে রয়েছে, সুতরাং এখান থেকে আমাদের প্রচুর প্রশ্ন আসবে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে সভ্যতা ও সংস্কৃতি। এখানে আসলে সভ্যতা ও সংস্কৃতি থেকে প্রশ্ন, বিশেষ করে বাঙালি যে সংস্কৃতি, যে বাঙালিদের যে এবং উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী, এই সংক্রান্ত প্রচুর প্রশ্ন আসে। বাঙালি কবিতা, বাঙালি গান, বাঙালি লোকজ সংস্কৃতি, এইসব সংস্কৃতি থেকে প্রচুর প্রশ্ন আসে। এরপরে আমরা দেখি ভাষা আন্দোলন থেকে প্রশ্ন আসে। আমরা মোটামুটি এগুলো জানি যে আসলে এই বাংলাদেশ বিষয়াবলী থেকে প্রশ্ন আসার সোর্স কী কী। সুতরাং আমরা চাচ্ছি আমাদের কোর্সগুলোতে এই কন্টেন্টগুলোকে খুব বেশি হাইলি প্রায়োরিটি দিয়ে আমরা কোর্সগুলোকে শেষ করতে, যেন সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পেতে পারে একজন পরীক্ষার্থী। আচ্ছা, এরপরে যদি আমরা আন্তর্জাতিকে দেখি তাহলে দেখব খুব বেশি মানে বিসিএসের যে ব্রড প্রিপারেশন, সেই রকম ব্রড সোর্স থেকে এনটিআরসির কোশ্চেন হয় না। বিশ্ব ভৌগোলিক পরিচিতি, এটা আমরা জানি, বিভিন্ন প্রণালী থাকে, বিভিন্ন ধরনের খাল প্রণালী বা বিভিন্ন ধরনের সীমান্ত, বা এটাকে আমরা বলি বিভিন্ন ধরনের রেখা থাকে, সমুদ্র সংক্রান্ত বিভিন্ন ইস্যু থাকে। তো এই ভৌগোলিক যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য থেকে প্রচুর প্রশ্ন হয়। আমাদের অবজারভেশন বলছে যে এখানে বিগত সালে যত কোশ্চেন এসে সবচেয়ে বেশি সংখ্যক এসেছে আন্তর্জাতিক বিষয়গুলিতে বিশ্ব ভৌগোলিক পরিচিতি। এরপরে আসে আন্তর্জাতিক সম্পর্ক। আন্তর্জাতিক সম্পর্ক বলতে বাংলাদেশের সাথে আমেরিকার কী সম্পর্ক, বাংলাদেশের সাথে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক, এদের সম্পর্কে প্রশ্ন হয়। এবং প্রশ্ন হয় জাতিসংঘ থেকে। জাতিসংঘ, বিশ্বব্যাংক সবসময়ের জন্য ইম্পর্টেন্ট। আঞ্চলিক সংগঠন যেমন সার্ক থেকে প্রশ্ন আসে, বিমস্টেক থেকে প্রশ্ন আসে, অ্যাপেক থেকে প্রশ্ন আসে, ওপেক থেকে প্রশ্ন আসে। সুতরাং জলবায়ু পরিবর্তন অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের দেখতে হবে জলবায়ু পরিবর্তনের চেয়ে আমরা বিশ্ব ভৌগোলিক পরিচিতি বিষয়টাকে বেশি গুরুত্ব দিব, কারণ এখান থেকে
অপেক্ষাকৃত বেশি প্রশ্ন আসছে। আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল করলাম যে যখন আমি কোশ্চেনটা অ্যানালাইসিস করতে গেলাম যে প্রায় প্রতিবারই একটা প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে মুদ্রা। তারপর হচ্ছে চীনের মুদ্রা কি, জাপানের মুদ্রা কি, থাইল্যান্ডের মুদ্রা কি। সুতরাং এটা হচ্ছে স্পেসিফিক টেকনিক ফর অফ প্রিপারেশন, যে আমাকে আসলে অ্যাকচুয়ালি রিড করতে হবে কোশ্চেনটাকে, যে কোশ্চেনটাকে রিড করে অ্যান্ড ফিউচার কোশ্চেনটাকে প্রিডিক্ট করা, এটাই হচ্ছে প্রিপারেশন। যে আমি কোশ্চেনটা ভালোভাবে অ্যানালাইসিস করে সামনের কোশ্চেনে কী কী প্রশ্ন আসতে পারে, সেটা যে যত স্ট্র্যাটেজিক্যালি পিওর হবে সে তত বেশি প্রশ্ন কমন পাবে। এরপরে আমরা দেখি বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি থেকেও প্রশ্ন আসে। সুতরাং আমরা এখানে সাধারণ জ্ঞান বলতে শুধু বাংলাদেশ বিষয়গুলি বোঝাচ্ছি না, সাধারণ জ্ঞান বলতে বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি, এমনকি রোগ বা চিকিৎসা সংক্রান্ত থেকেও প্রচুর প্রশ্ন আসে। এখানে দেখা যাচ্ছে বিগত সালের সবচেয়ে বেশি প্রশ্ন আসা হচ্ছে জীববিজ্ঞান থেকে, এরপর হচ্ছে রসায়ন থেকে, এবং এমন হচ্ছে ফিজিক্স থেকে। এবং খুব বেশি যদি খুব খেয়াল করি দেখি 20টা প্রশ্ন আসছে আমাদের তথ্য প্রযুক্তি থেকে, এবং 16টা প্রশ্ন আসছে সাধারণ রোগ ব্যাধি থেকে, যেমন কলেরা রোগ কেন হয়, ডায়রিয়া রোগ কেন হয়, এই ধরনের প্রশ্ন আমরা সচরাচর দেখি যে পরীক্ষা কেমন প্রশ্ন আসে। সুতরাং এই হচ্ছে আমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি, প্রিপারেশন অ্যানালাইসিস। এখন আমাদের সিদ্ধান্ত নেবে আমরা কোন টপিকটা আগে পড়বো, কোন টপিকটা বেশি গুরুত্ব দিয়ে পড়বো, এবং কোন টপিকটাকে বারবার পড়বো। একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, চাকরির পরীক্ষার মতো হাইলি কম্পিটিটিভ পরীক্ষায় কোনো একটা তথ্য একবার পড়ে যাওয়া ইটস এ সুইসাইডিং। কখনো কোনো তথ্যকে একবার পড়ে না গিয়ে এই তথ্যটাকে বারবার ব্রেনে রেখে দিতে হবে। ওকে, সুতরাং আজকে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমাদের মূল আলোচনা আসলে মূলত বাংলাদেশের যে ভৌগোলিক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, বাংলাদেশের যে ভূপ্রকৃতি রয়েছে, এগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো এই যে ভৌগোলিক এবং ভূপ্রকৃতি নিয়ে আলোচনার আগে আমাদেরকে একটু ধারণা নিতে হবে যে এই বাংলাদেশ নামক যে ভূখণ্ডটা, এটা কি আজ থেকে 12,000 বছর পূর্বে একই ছিল, বা আজ থেকে 25,000 বছর পূর্বে একই ছিল, অথবা আজকে থেকে প্রায় 20 লক্ষ বছর আগের কথা যদি চিন্তা করি, বা টারশিয়ারি যুগের কথা চিন্তা করি, তখন কি একই ছিল কিনা। এই যে ক্রমবর্ধন বা পরিবর্তনের যে ঘটনাটা, এই ঘটনাটা যদি আমরা না জানি তাহলে আমরা আসলে অনেক কিছু বুঝতে পারবো না। যেমন বাংলাতে যদি জিজ্ঞাসা করা হয় বাংলা জাতির উৎপত্তি কোথায়, তাহলে অস্ট্রিক জাতি আমরা বলি। তাহলে অনেকেই প্রশ্ন করে অস্ট্রিক জাতি তো আসলো অস্ট্রেলিয়া থেকে, তাহলে অস্ট্রেলিয়া থেকে একটা জাতি কিভাবে এই বাংলা প্রদেশে এসে তাদের আদি নিবাস গড়লো, বা নেটিগ্রোরা কিভাবে আসলো, দ্রাবিড়রা কিভাবে আসলো, বা মঙ্গোলয়েডরা কিভাবে আসলো। আসলে এটা জিওগ্রাফিক্যাল যে ট্রান্সফরমেশন, সেটার সাথে এই যে হিস্ট্রির একটা ভালো সম্পর্ক রয়েছে, এবং এই যে মুভমেন্ট অফ হিউম্যান সিভিলাইজেশন, এটার সাথে কিন্তু ভাষার সম্পর্ক রয়েছে, সংস্কৃতির সম্পর্ক রয়েছে, আমরা আর্য সভ্যতার বিষয় জানি। সুতরাং আমরা আজকে শুরু করি। আমাদের শুরুতেই আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্যানজিয়া। একটু প্যানজিয়া বলতে আমরা কি বুঝি? ধরুন আমরা এখন পৃথিবীটাকে দেখি 7টা মহাদেশ হিসেবে। পৃথিবী আগে এই 7টা মহাদেশের মতো এই পৃথিবীর 7টা মহাদেশের মতো এভাবে বিভক্ত ছিল না। পৃথিবী যখন শুরুর দিকে, তখন পৃথিবী মানুষের বসবাসের যোগ্য ছিল না। এক পর্যায়ে পৃথিবীটা একটা একক সত্তার বা একক মহাদেশের একটা পৃথিবী ছিল, তার নাম ছিল প্যানজিয়া। অর্থাৎ আমরা এখন যেভাবে প্রত্যেকটা মহাদেশকে আলাদা আলাদা দেখি, একটু চিন্তা করুন তো, প্রত্যেকটা মহাদেশ একসাথে এক ল্যান্ড মাস হয়ে আছে। সেই একক ল্যান্ড মাসের নাম ছিল বহু যুগ আগে প্যানজিয়া। সেই প্যানজিয়া ভূগঠনিক পরিবর্তন, বা আমরা জানি ভূমিকম্পের মাধ্যমে প্রতি বছর পৃথিবীর ভূগাঠনিক পরিবর্তন হচ্ছে, তেমনি লক্ষ লক্ষ বছর আগে এই প্যানজিয়া দুটো অংশে পরিণত হয়েছিল। একটা ছিল গন্ডোয়ানা আর একটা হচ্ছে লারিশিয়া। তো এই যে গন্ডোয়ানা এবং লারিশিয়া বিভক্ত হয়ে যাওয়ার পর আমরা দেখি যে এই যে গন্ডোয়ানা বলতে আমরা কাকে বোঝাচ্ছি? গন্ডোয়ানা বলতে মূলত আমরা আফ্রিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা, ইন্ডিয়া, এই 4টা মহাদেশ একসাথে যে অংশ সেটা ছিল গন্ডোয়ানা। আমরা দেখি এখানে আফ্রিকা মহাদেশ আছে, এখানে আফ্রিকা মহাদেশ আছে, এখানে ইন্ডিয়া, এখানে হচ্ছে অ্যান্টার্কটিকা, এটা হচ্ছে অস্ট্রেলিয়া। এই 4টা মহাদেশ যখন একসাথে ছিল, এবং এই দক্ষিণ আমেরিকা মহাদেশও একসাথে ছিল, এরা যখন ভূমিকম্প বা অন্য যে কোনো প্রাকৃতিক কারণে এদের প্লেসটা চেঞ্জ হয়ে যাচ্ছিল, তখন এরা একটা মহাদেশ আরেকটা মহাদেশকে সরে যাচ্ছিল। এই সরে যাওয়ার কারণে এই যে ভারত বা ইন্ডিয়ান যে প্লেটটা, সেটা
উপরের দিকে সরিয়ে আসে, অর্থাৎ এই যে প্যানজিয়াটা একটা পুরোপুরি দক্ষিণ মেরুতে ছিল। কিন্তু এই ভূগঠনিক পরিবর্তন ফলে এই ইন্ডিয়ান যে প্লেটটা সেটা সরে এসে ইউরেশিয়ান যে প্লেটটা বা যে চায়না এবং ইউরোপ মিলে যে প্লেটটা সেই প্লেটটার সাথে একত্রিত হয়ে যায়। আমরা আরও দেখি যে এই প্লেট একত্রিত হওয়ার ফলে এটা ছিল ইউরেশিয়ার প্লেট, এটা হচ্ছে ইন্ডিয়ান প্লেট। এই উত্তর দক্ষিণ মেরু থেকে যখন ইন্ডিয়া সরে এসে এখানে সেটাকে প্রচণ্ডভাবে আঘাত করলো, তখন সৃষ্টি হলো হিমালয় পর্বত। এই হিমালয় পর্বত সৃষ্টি হওয়ার যে সময় সেটাকে আমরা বলি টারশিয়ারি যুগ। এই হিমালয় পর্বতের সময় দেখা যাচ্ছে যে এই অংশটুকু যে অংশটুকু যে আমরা বর্তমান যেটা বাংলাদেশ দেখি সেটা ছিল না, আর এই অংশটুকু খুব ক্ষুদ্র অংশে ছিল দিনাজপুর, রংপুর এবং আজকের যে আমরা উত্তরাঞ্চল দেখি বা পুঞ্জনগর দেখি এই অংশটুকু ছিল। এই জন্যে দিনাজপুরের যদি আমরা দেখি আগের নাম ছিল গন্ডোয়ানা, কারণ গন্ডোয়ানা মহাদেশ ভেঙে এই নতুন দিনাজপুরের একটা অংশের সৃষ্টি। সুতরাং আমরা জানি যে আমরা এটা বলতে পারি যে পৃথিবী আজকে আমরা যেমন আছে সেমন ছিল না, সেটা প্যানজিয়া থেকে সৃষ্ট হয়ে দক্ষিণ মেরু থেকে আলাদা হয়ে ইন্ডিয়ান চায়না যে প্লেট, ইউরোপিয়ান যে প্লেট, সেই প্লেটে আসা একটা মহাদেশ। সুতরাং আমরা আগে ছিলাম দক্ষিণ মেরুতে, এখন বসবাস করছি উত্তর মেরুতে। এই হচ্ছে আমাদের এখন বর্তমান অবস্থা। অর্থাৎ আগে আমরা এখানে ছিলাম অ্যান্টার্কটিকার সাথে, অ্যান্টার্কটিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া এটা আগে একসাথে ছিল। পৃথিবীর ভূগঠনিক পরিবর্তনের কারণে এটা আলাদা। এখন আমরা বলতে চাচ্ছি এই যে যখন ইন্ডিয়ান যে এই যে অংশটা বা পুরো ইন্ডিয়াটা যখন এই অংশের সাথে মিলিত হলো, তখন কিন্তু বাংলাদেশ নামে কোনো ভূখণ্ডের অস্তিত্ব ছিল না। এটা ধীরে ধীরে হিমালয় পর্বত গঠনের পরে এখানে যখন পর্বত সৃষ্টি হলো, সেখান থেকে নদীর সৃষ্টি হলো, বিশেষ করে গঙ্গা নদী এবং ব্রহ্মপুত্র নদীর সৃষ্টি হলো। আর আমাদের বর্তমানে বাংলাদেশ মূলত গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর পলি দ্বারা সৃষ্ট একটি ভূখণ্ড। আচ্ছা, এরপরে আসি দেখি বাংলাদেশের অবস্থান। বাংলাদেশের অবস্থান পৃথিবীতে নির্ণয় করতে হলে আমাদেরকে দুটো ইনস্ট্রুমেন্ট আশ্রয় নিতে হয়, একটা হচ্ছে অক্ষাংশ আর একটা হচ্ছে দ্রাঘিমাংশ। যদি আমরা অক্ষাংশ দ্রাঘিমাংশের কথা চিন্তা করি তাহলে হচ্ছে একটু যদি চিন্তা করি, এই যদি হচ্ছে পৃথিবী, এই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম বরাবর নিরক্ষরেখা আমরা কল্পনা করি, এটা হচ্ছে মূল অক্ষরেখা। এই অক্ষরেখার উত্তরে যে অক্ষরা সেটা হচ্ছে উত্তর অক্ষরেখা, আর দক্ষিণে যে রেখাগুলো আমরা কল্পনা করি সেটা হচ্ছে দক্ষিণ অক্ষরেখা। পৃথিবীতে যে মানচিত্র রয়েছে সেটা এই যে দক্ষিণ থেকে আমরা উত্তর দিকে গ্রিনিচ মান মন্দির বরাবর যে একটা রেখা কল্পনা করি সেটা হচ্ছে 0 ডিগ্রি রেখা, এবং বাংলাদেশের উপর দিয়ে যেটা রেখা চলে গেছে সেটা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। এই যে হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, এটা বাংলাদেশের ঠিক মাঝখান দিয়ে চলে গেছে। এটা হচ্ছে শেরপুর, এটা হচ্ছে ফরিদপুর, এটা হচ্ছে ফরিদপুর। এখন একটা প্রশ্ন প্রায় পরীক্ষা আসে, সেটা হচ্ছে বাংলাদেশের কোন এলাকার উপর দিয়ে একসাথে দুটি রেখা চলে গেছে? একটি হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, আর একটি হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, সেটা হচ্ছে ফরিদপুর। এটা একটা প্রশ্ন আসে। আর প্রশ্ন আসে কোথায়, কোন কোন এলাকার মধ্যে দিয়ে বাংলাদেশের 23.5 ডিগ্রি উত্তর রেখা চলে গেছে, অর্থাৎ কুমিল্লার উপর দিয়ে, ঢাকার উপর দিয়ে, ফরিদপুরের উপর দিয়ে, অর্থাৎ এই জায়গায় যে দেশগুলো পড়েছে সেগুলো সেই জেলাগুলা 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ বা ট্রপিক অফ ক্যান্সার এই রেখার নিচে অবস্থিত। আর এই যে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, এটা হচ্ছে শেরপুর, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর এবং বরিশাল এই অঞ্চলের মধ্যে অবস্থিত। এটা বিগত সালে একটা প্রশ্ন আসছিল, এই জন্য আমাদের এখান থেকে শুধু অতটুকুই নিতে হবে যেগুলো পরীক্ষার জন্য রিলেভেন্ট। যেমন এখান থেকে আমাদের নিতে হবে যে অক্ষাংশ এবং দ্রাঘিমার মাধ্যমে কিভাবে আমরা বাংলাদেশের লোকেশনটাকে ফাইন্ড আউট করতে পারি, এবং এই দুই রেখার কোন কোন অংশে বাংলাদেশের কোন কোন অঞ্চল অবস্থিত। ওকে, তো বাংলাদেশের অবস্থান হচ্ছে এই যে যদি আমরা এখানে চিন্তা করি সেটা হচ্ছে 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে 92.92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমা। আর যদি অক্ষাংশের কথা চিন্তা করি তাহলে হচ্ছে 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38
26°38'। সুতরাং আমরা পরীক্ষার জন্য এটা মনে রাখতে হবে যে দ্রাঘিমা হলে 88 থেকে 92 আর অক্ষাংশ হলে 20 থেকে 26, অতটুকুই ধরে রাখলে আমাদের হবে। এরপরে আসি আমরা বাংলাদেশের ভূপ্রকৃতি, অর্থাৎ সেই টারশিয়ারি যুগের পর বা টারশিয়ারি যুগের সময় বাংলাদেশের প্রথম যে ভূমির গঠন, সের পরে আবার প্রায় 25,000 বছর পূর্বে প্লাইস্টোসিন যুগে বাংলাদেশের আরেক ধরনের ভূমি গঠিত হয়, যেটাকে আমরা বরেন্দ্র অঞ্চল, মধুপুরের গড়, ভাওয়ালের গড় এবং কুমিল্লার যে লালমাই পর্বত, লাল মাটির যে অঞ্চলগুলো সেগুলো হচ্ছে প্লাইস্টোসিন যুগে। সুতরাং বাংলাদেশের মোট ভূমির 20% হচ্ছে পাহাড়ি এলাকা, এর মধ্যে 12% হচ্ছে টারশিয়ারি যুগের। আর টারশিয়ারি যুগটা হচ্ছে সেই যুগ যে যুগে হিমালয় পর্বত গঠিত হয়েছিল, বিশেষ করে এই যে ময়মনসিংহ এবং নেত্রকোনার ইমিডিয়েট পরে যে গারো পাহাড়গুলো বা জয়ন্তিকা পাহাড়গুলো, এই পাহাড়গুলো কিন্তু সেই টারশিয়ারি যুগের পাহাড়। আবার যদি আমরা চট্টগ্রাম রেঞ্জের কথা চিন্তা করি, তাহলে কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে, বা আমরা যদি বলি ত্রিপুরার পাহাড়ের কথা চিন্তা করি, যদি আমরা আসামের পাহাড়ের কথা চিন্তা করি, আরাকান পর্বতমালার কথা চিন্তা করি, তাহলে এই সবগুলো পাহাড় হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়। আর বাকি যে 8% অঞ্চল সেটা হচ্ছে প্লাইস্টোসিন যুগের চত্বর অথবা সোপান ভ্যালি। এটা খুবই সীমিত, সাধারণত 4 জায়গায় আছে। সেটা হচ্ছে বরেন্দ্র অঞ্চল, সবচেয়ে বড় অঞ্চল প্লাইস্টোসিন যুগের। এরপরে হচ্ছে টাঙ্গাইল এবং ময়মনসিংহ জেলার আন্ডারে রয়েছে মধুপুরের গড়, গাজীপুরের ভাওয়ালের গড় এবং আমাদের কুমিল্লার লালমাই, যেটা হচ্ছে প্রায় লালমাই থেকে ময়নামতি পর্যন্ত বিস্তৃত হচ্ছে এই পাহাড়ের সীমা। এটা নিয়ে আমরা দেখি কেমন প্রশ্ন হয়। এই টারশিয়ারি এবং প্লাইস্টোসিন বাদেও বাংলাদেশের ভূমির আরেকটা রূপ হচ্ছে, সেটা হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। একটু দেখি আমরা মানচিত্রে দেখি, এই যে বরেন্দ্র ভূমি, মধুপুরের গড়, ভাওয়ালের গড়, লালমাই পাহাড় এবং এই সিলেট বলবো না, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেটের উত্তরাঞ্চল, সিলেটের দক্ষিণাঞ্চল অথবা মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার দক্ষিণাঞ্চল, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, কক্সবাজার, এই অঞ্চল বাদে বা এই অঞ্চলগুলোর বাইরের যে অঞ্চলগুলো সেগুলো হচ্ছে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। একটু মনোযোগ দিয়ে শুনুন, এই যে 20%, এই 20% কখনো নদীর অববাহিকার অঞ্চল না। আর এই 20% বাইরে যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলো হচ্ছে গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর যে পানিতে যে পলি ছিল, সেই পলি সঞ্চয়নের মাধ্যমে আমাদের এই অঞ্চলগুলো গঠিত। যেমন আমরা দেখি, এই যে এখান দিয়ে বাংলাদেশের কুড়িগ্রাম দিয়ে ব্রহ্মপুত্র নদী প্রবেশ করেছে এবং এই যে এই চাঁপাইনবাবগঞ্জের দিক দিয়ে গঙ্গা নদী প্রবেশ করেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই গঙ্গা নদীর উৎপত্তি ছিল হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ এবং মানস সরোবর থেকে ছিল হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র। এই দুই নদীর যে উৎপত্তি বা স্রোত সৃষ্টি হওয়ার আগেই বাংলাদেশের যে অঞ্চলটা ছিল সেটা ছিল ঠিক এতটুকু, এর বাইরে বাংলাদেশের কোনো অঞ্চল ছিল না। এ পাশে ছিল এতটুকু, এ পাশে ছিল এতটুকু, এই অংশটুকু টোটালি ছিল না। এই অংশটুকু ছিল আজকে থেকে প্রায় 12,000 বছর আগে গঠিত এবং এগুলোর অনেকটাই হচ্ছে 18 থেকে 16 কিলোমিটার মাটির গভীর পর্যন্ত আমরা পলির সঞ্চয়ন দেখি, অর্থাৎ এটা শক্ত মাটি না। আর এতটুকু যদি চিন্তা করি যে এই রেঞ্জটাকে আমরা মূলত বদ্বীপ বলি। পুরো বাংলাদেশ বদ্বীপ না, বাংলাদেশের এই অংশটাই হচ্ছে সবচেয়ে বড় বদ্বীপ। বিশেষ করে গোপালগঞ্জ, খুলনা, যশোর এবং বৃহত্তর সুন্দরবন নিয়ে যে অঞ্চলটা, সেটাকে আমরা বলি সাম্প্রতিককালের প্লাবন সমভূমির একটা বৃহৎ অংশ। তো এখান থেকে আমাদের যেটা আসলে নিতে হবে সেটা হচ্ছে পরীক্ষায় কেমন প্রশ্ন আসে। এখান থেকে আগের পরীক্ষার যে প্রশ্নগুলো আসতো সেটা হচ্ছে শুধু টারশিয়ারি এবং শুধু প্লাইস্টোসিন কাল থেকে প্রশ্ন আসতো। রিসেন্টলি বিসিএস সহ অন্যান্য পরীক্ষাতে প্রচুর পরিমাণে এই যে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি থেকে প্রশ্ন আসা শুরু করে। যেমন 36তম বিসিএস একটা প্রশ্ন আসছিল, সেটা হচ্ছে বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে বেশি নিম্নভূমি রয়েছে। এই বাংলাদেশের সবচেয়ে বেশি নিম্নভূমি রয়েছে এই অংশটাতে, এটাকে আমরা কিশোরগঞ্জ বলি, এই কিশোরগঞ্জের সবচেয়ে বেশি নিম্নভূমি রয়েছে। এই যে সমুদ্র তীরবর্তী
যে নিচু ভূমি রয়েছে, এখানে সবচেয়ে বেশি সামুদ্রিক জলোচ্ছ্বাস হয়, অর্থাৎ আমরা সাডেন ফ্লাড বলতে পারি। এবং এই অংশগুলোতে কিন্তু প্রচুর হঠাৎ মানে যে আকস্মিক বন্যা যেটা হয়, আমরা পরীক্ষায় প্রায় দেখি আড়িয়াল বিল নিয়ে। আড়িয়াল বিল এই জায়গায়, ঢাকার আড়িয়াল বিল, এবং বলা হচ্ছে যশোরের ভবদহ বিল এবং খুলনার বিল ডাকাতিয়া। এই ভবদহ বিল এবং বিল ডাকাতিয়া হচ্ছে এই অংশে অবস্থিত। সুতরাং এটা কোনো না কোনোভাবে এই সাম্প্রতিককালের যে পলল গঠিত সমভূমি থেকে আমাদের প্রশ্ন আসে। আমরা এখন টারশিয়ারি যুগ থেকে শুরু করি। টারশিয়ারি যুগের যে ভূমি গঠন, এর মধ্যে অন্যতম হচ্ছে তাজিংটন পাহাড়, যেটাকে আমরা আগে বিজয় পাহাড় নামে জানতাম। এরপরে হচ্ছে কেওক্রাডাং পাহাড়, চিম্বুক পাহাড়, নীলগিরি। এখানে আসলে এটা বলে দেওয়ার কারণ হচ্ছে পরীক্ষাগুলো আসছে, কেন আসছে, যে বলা হচ্ছে সাজেক উপত্যকা কোথায়। উপত্যকা কি? উপত্যকা হচ্ছে দুটো বড় পাহাড়ের মাঝখানে যে লোকালয়, এটা হচ্ছে উপত্যকা। সুতরাং এই যে সাজেক যে রাঙামাটিতে অবস্থিত, সেটা আমরা তখনই জানলাম যখন রাঙামাটি হচ্ছে টারশিয়ারি যুগের গঠিত পাহাড় দ্বারা গঠিত, এবং সাজেক হচ্ছে এই রাঙামাটির দুটি বড় পাহাড়ের মধ্যে মনুষ্য বসতের একটি জায়গা, সেটাকে আমরা ভ্যালি বলি। সুতরাং সাজেক, এটা হচ্ছে রাঙামাটিতে। যদি পরীক্ষা প্রশ্ন আসে সাজেক উপত্যকা কোথায়, রাঙামাটিতে। নীলগিরি, চিম্বুক, কেওক্রাডাং, তাজিংটন সবচেয়ে বেশি হচ্ছে বান্দরবান থেকে প্রশ্ন আসে। খাগড়াছড়ি থেকে এখানে তেমন একটা প্রশ্ন আসে না। সুতরাং অনেকেই আসলে কনফিউজে থাকে যে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার কোনটা কার আগে। এটা মনে রাখার জন্য আমরা একটা কথা বলতে পারি যে কে আর বি, আমরা কেজিবি পড়ি না, একটা মুভি তো মানে কেজিবি, মানে রাশিয়ার যে গোয়েন্দা সংস্থা কেজিবি। সো কেজিবি না বলে আমরা কেআরবি বলতে পারি। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, এখানে হচ্ছে কক্সবাজার আমাদের সবার মনে থাকবে। কিন্তু কোথায় খাগড়াছড়ি, কোথায় রাঙ্গামাটি, কোথায় বান্দরবান, অনেকের মনে হচ্ছে বান্দরবান উপরে, খাগড়াছড়ির নিচে, আবার রাঙ্গামাটিকে অনেকে উপরে মনে করে। সুতরাং এই কনফিউশনের জন্য না আসে, সেজন্য আমরা এটাকে একটু স্ট্র্যাটেজিক্যালি পড়ব, কে আর বি। ওকে, আমরা দেখলাম এই যে দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাঞ্চল, অর্থাৎ টারশিয়ারি যুগের পাহাড়কে দুই ভাগে ভাগ করা যায়। দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় এবং উত্তর পূর্বাঞ্চলের পাহাড়। মূলত উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের পাহাড় হচ্ছে সিলেট অঞ্চলে, আর দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় হচ্ছে চট্টগ্রাম রেঞ্জে। এছাড়া জয়ন্তিকা পাহাড় এবং গারো পাহাড়, এই দুটি হচ্ছে টারশিয়ারি যুগের সৃষ্ট পাহাড়। এবং এই মাঝখানে দেখি আমরা টাঙ্গুয়ার হাওর। এই টাঙ্গুয়ার একটি রামসার এলাকা, অর্থাৎ এটি একটা বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত। সুতরাং এটাও আমাদেরকে মনে রাখতে হবে টাঙ্গুয়ার লোকেশনটা কোথায়। এরপরে আমরা আলোচনা করব প্লাইস্টোসিনকালের সমভূমি। প্লাইস্টোসিন সমভূমির মধ্যে তিনটা আমরা অলরেডি বলেছি। এর বাইরে আমরা আড়িয়াল বিল, এটা হচ্ছে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি, চট্টগ্রাম উপকূলীয় সমভূমি, এগুলো নিয়ে আমাদের একটু ধারণা থাকতে হবে। ওকে, এরপরে আমরা দেখি এই যে বদ্বীপ অ্যাকচুয়ালি আমরা যদি আগের স্লাইডে যাই, তাহলে এই যে অংশটুকু, এই যে গঙ্গা এবং এই যে মেঘনার এই অংশটুকুই মূলত হচ্ছে বদ্বীপ, এই বৃহত্তম বদ্বীপ। কিন্তু পুরো বাংলাদেশের কথা যদি চিন্তা করি, পুরো বাংলাদেশকে নিয়ে বাংলাদেশ সরকার একটা পরিকল্পনা গ্রহণ করে, সেটা হচ্ছে বদ্বীপ পরিকল্পনা 2100। এই বদ্বীপ পরিকল্পনা হচ্ছে বাংলাদেশের যে বিস্তৃত বৈচিত্র্যপূর্ণ যে ভূপ্রকৃতি বা ভূকাঠামো রয়েছে, এই কাঠামো নিয়ে একটি সমন্বিত পরিকল্পনা। যেমন এই বদ্বীপ পরিকল্পনা বলা হয়েছে যে 6 ধরনের অঞ্চল নিয়ে মূলত বদ্বীপ পরিকল্পনা গ্রহণ করে। একটা হচ্ছে উপকূলীয় অঞ্চল, যেটা আমরা জানি যে নদী এবং সাগর তীরবর্তী অঞ্চল হচ্ছে উপকূলীয় অঞ্চল, বরেন্দ্র খরাপ্রবণ অঞ্চল, তারপর হচ্ছে হাওর এবং আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চল, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এবং নদী মোহনা অঞ্চল এবং নগর এলাকা। অর্থাৎ এই ধরনের যে ল্যান্ডগুলো ফরমেশন রয়েছে, এগুলোর জন্য ভিন্ন ভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে সরকারের একটি বৃহৎ পরিকল্পনা ছিল বদ্বীপ পরিকল্পনা 2021। এখান থেকে প্রশ্ন একটাই আসে যে কত ধরনের ভূমিকে নিয়ে বা কত ধরনের ল্যান্ডকে নিয়ে মূলত বদ্বীপ পরিকল্পনা 2021 সাজানো হয়েছিল। এরপরে আমরা দেখি যে আমাদের ভৌগোলিক যে এখন ফিচার্সটা দেখলাম, এর বাইরে আমাদের ভারত এবং মিয়ানমারের সাথে আমাদের কিছু সীমানার সংযোগ রয়েছে। আমরা যদি দেখি, আমাদের প্রধানত দুটো দেশের সাথে আমাদের সীমানার সংযোগ রয়েছে, একটি হচ্ছে ভারত, একটি হচ্ছে মিয়ানমার বা আমরা মায়ানমার বলি। সবচেয়ে বেশি সংযোগ রয়েছে ভারতের সাথে। আমরা যদি দেখি, ভারতের পশ্চিম বাংলাদেশের সম্পূর্ণ পশ্চিম অংশ এবং এমনকি উত্তর অংশের একটা নির্দিষ্ট অংশ পর্যন্ত রয়েছে। এরপরে রয়েছে আসামের একটা সংযোগ, মেঘালয়,
আসামের দুই দিক দিয়ে সংযোগ রয়েছে, এদিক দিয়েও রয়েছে এবং এদিক দিয়েও রয়েছে। আগরতলার একটা ত্রিপুরা সংযোগ রয়েছে, মিজোরামের সংযোগ রয়েছে এবং মায়ানমারের সংযোগ রয়েছে। তো এখানে বিষয় হচ্ছে এইখানে রয়েছে হচ্ছে রাঙামাটি জেলাটি। রাঙামাটির সাথে ভারত এবং মায়ানমার এই দুটো দেশেরই সংযোগ রয়েছে। এবং আমি যদি এখানে চিন্তা করি, এখানে হচ্ছে বান্দরবন, এখানে হচ্ছে কক্সবাজার। সুতরাং কক্সবাজার এবং বান্দরবন এই প্রশ্নটা পরীক্ষা আসে যে কোন দুটি জেলার সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই, উত্তর হবে বান্দরবন। এখানে রয়েছে বান্দরবন, যেটার সাথে সম্পূর্ণ মিয়ানমারের বা মায়ানমারের সংযোগ রয়েছে। কক্সবাজার, যেটার সাথে অ্যাকচুয়ালি মায়ানমারের সংযোগ রয়েছে টেকনাফের মাধ্যমে। এর বাইরে দেখা যাচ্ছে যে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের সবগুলো জেলার সাথে ভারতের সীমান্ত সংযোগ রয়েছে। কিন্তু ঢাকা এবং বরিশাল যদি আমি চিন্তা করি, এই দুটো বিভাগের কোনো জেলার সাথেই ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই। আমি এখানে আরও কিছু বিশেষ করে সেভেন সিস্টার্স বলতে আমরা যাদেরকে বুঝি, আমরা সেভেন সিস্টার্স বলতে কিন্তু এই যে আসাম থেকে শুরু করে এই মিজোরাম পর্যন্ত ভারতের যে 7টা প্রদেশ এগুলোকে বুঝে থাকি। কিন্তু পশ্চিমবাংলা, বাংলাদেশের মানে আমরা যে সেভেন সিস্টার্স সেটা পশ্চিমবাংলা অন্তর্ভুক্ত নয়। তবে আমরা যদি বলি যে বাংলাদেশের সীমান্ত প্রদেশ কয়টি ভারতের, তাহলে হচ্ছে সেটা 5টি। কি? পশ্চিমবঙ্গ বা পশ্চিমবাংলা, এরপরে রয়েছে আসাম, এরপরে রয়েছে মেঘালয়, এরপরে হচ্ছে ত্রিপুরা, এরপরে হচ্ছে এই যে মিজোরাম। তাহলে পশ্চিমবাংলা, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম 5টি। নেই হচ্ছে 3টার, একটা হচ্ছে মণিপুর, আরেকটা হচ্ছে নাগাল্যান্ড, আরেকটা হচ্ছে অরুণাচল। তাহলে মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল এটা সেভেন সিস্টার্সের সদস্য হলো। এদের সাথে বাংলাদেশের কোনো কি নেই, কোনো সীমান্ত সংযোগ নেই। এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখি এখান থেকে প্রায় প্রশ্ন আসে যে বাংলাদেশ এবং ভারতের যে সীমান্তদের দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যগুলো প্রায় প্রশ্ন আসে। তো এগুলো অনেক সময় কনফিউজিং হয়, কারণ এক এক বইতে এক এক ধরনের তথ্য পাওয়া যায়। কতগুলো তথ্য হচ্ছে বিজিবির মতে বা বিজিবি যে তাদের যে ওয়েবসাইট রয়েছে, তাদের যে তথ্য রয়েছে, কারণ তারা বর্ডার গার্ড বাংলাদেশ হিসেবে তারা অনেক কিছু তথ্য, সীমান্ত তথ্য রাখে। মাধ্যমিক ভূগোলে কিছু তথ্য রয়েছে এবং কিছু তথ্য আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে মাইলে, কারণ বইতে অথবা বিজিবিতে সেটা কিলোমিটারে দেওয়া, কিন্তু প্রশ্ন আসে আমাদের মাইলে। সেখানে আমাদের জন্য একটু সমস্যা তো অবশ্যই হয়। তো আমরা এটা কিভাবে মনে রাখবো, কারণ এখানে অনেকগুলো তথ্য, এখানে হচ্ছে 5টা, এখানে হচ্ছে 5টা, এখানে হচ্ছে 2টা, প্রায় 12টা। মানে এইভাবে ডিজিট মনে রাখাটা আসলে সো টাফ। সুতরাং 12টা মনে রাখার দরকার নেই। আমি মনে করি 2টা জিনিস মনে রাখবা। একটা হচ্ছে বিজিবির মতে 5139, আর মাধ্যমিক ভূগোলের মতে 4711। এটা হচ্ছে বাংলাদেশের জল এবং স্থল, অর্থাৎ সম্পূর্ণ সীমানা। এখন যদি তুমি একটু চিন্তা করো যে আমি দেখি তো সমুদ্র সীমা কত, 711, তাহলে এখানে মাধ্যমিকের মতে 716, তাহলে এটা জাস্ট বিয়োগ দাও। বিয়োগ দিলে এটা থাকবে 4427, আর এটা হবে 3995। তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ স্থল বিজিবির মতে, এটা হচ্ছে সম্পূর্ণ স্থল মাধ্যমিকের মতে। এরপরে যেটা কি চিন্তা করবো সেটা হচ্ছে স্থলে কারা কারা রয়েছে। স্থলে মায়ানমার রয়েছে আর ভারত রয়েছে। সুতরাং এখানে যদি মিয়ানমারটা আমি বাদ দিই বা মায়ানমারটা বাদ দিই, 271, এটা বাদ দিব হচ্ছে 280, তাহলে 4156 আর 3715, অর্থাৎ ভারতের ডিজিটটা আমরা মনে না রাখলেও আমাদের অটোমেটিক্যালি মনে আসে যদি আমরা সিম্পলি মিয়ানমারটা মনে রাখতে পারি আর সমুদ্রটা মনে রাখতে পারি। কারণ ছোটো 711, 716, 271, 280 আর 5138, 4011, অর্থাৎ একটু প্র্যাকটিস করলে আমার মনে হয় পারা যাবে। আর এখানে যে স্টার্ট দেওয়া যে ফ্যাক্টগুলা বা যে ডিজিটগুলা বা যে নাম্বারগুলো, এটা বিগতশালী পরীক্ষা আসা। সুতরাং পুরোটাকে মনে রাখার চেষ্টা করবা, আর যেগুলো পরীক্ষা আসছে সেগুলো তো মানে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। ওকে, বাংলাদেশের যে স্থল যে সীমা ভারতের সাথে এবং মিয়ানমারের সাথে, এটা অনেক স্থলসীমায় স্থলবন্দর রয়েছে। আমরা জানি বাংলাদেশের 3টি সমুদ্র বন্দর রয়েছে, পায়রা সমুদ্র বন্দর, মংলা সমুদ্র বন্দর এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর। যদিও পায়রা সমুদ্র বন্দরের যে কার্যক্রম সেটি এখন ওইভাবে চলমান না, তবে এই সমুদ্র বন্দরের বাইরে বাংলাদেশে অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থলবন্দর রয়েছে। আমরা যদি এদিক থেকে শুরু করি, টেকনাফ থেকে শুরু করি, তো টেকনাফে বাংলাদেশ প্রান্তের যেটা নাম সেটা হচ্ছে টেকনাফ। তবে মিয়ানমারের প্রান্তের যে জায়গাটা তাদের স্থলবন্দরটার নাম হচ্ছে মংডু। তো পরীক্ষা প্রায় আসে যে মংডু সীমান্ত কোথায় বা
টেকনাফ বন্দরের কাছাকাছি মিয়ানমারের স্থলবন্দরের নাম কি মংডু? সুতরাং অনেকবার এই ধরনের অপোজিট কোশ্চেনের যে প্রশ্নগুলো আসে। সুতরাং টেকনাফ মন্ডু এটাকে পেয়ার করে মুখস্থ করে ফেলবা। এরপরে আসো এই যে রামগড়, যদিও এটা এখনও ওইভাবে অ্যাক্টিভ হয় নাই, তারপরেও এই রামগড় হচ্ছে খাগড়াছড়ি। এই খাগড়াছড়িতে বাংলাদেশের যে প্রস্তাবিত স্থলবন্দর সেটা হচ্ছে রামগড়, পরীক্ষা আসতে পারে। এরপর হচ্ছে বিলোনিয়া, ফেনীর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফেনীর জন্য দুটি তথ্য খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে মুহুরী নদী, একটা হচ্ছে মুহুরীর চর, একটা হচ্ছে ফেনী নদী, আর একটা হচ্ছে বিলোনিয়া সীমান্ত। সুতরাং এই বিলোনিয়া যে স্থলবন্দর সেটা হচ্ছে ফেনীতে। বিবির বাজার, ভেরি অ্যাডজাসেন্ট টু দ্য কুমিল্লা সিটি। এই যে বিবির বাজার অনেক পরিচিত এবং অনেক ব্যস্ত একটা স্থলবন্দর। আখাউড়া এবং আগরতলা, আমরা অনেকে আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে জানি, কিন্তু ত্রিপুরাতে অনেকে, ত্রিপুরার নামটা অনেকে তেমন একটা শুনি নাই, কিন্তু আগরতলা আমরা অনেকে শুনছি। অনেকে আগরতলাকে প্রদেশ মনে করে, ত্রিপুরাকে অন্য কিছু মনে করে, কিন্তু আগরতলা হচ্ছে ত্রিপুরার রাজধানী, যেটা একই সাথে একটা স্থলবন্দর হিসেবে কাজ করে, এবং ওই স্থলবন্দরের বাংলাদেশি অংশ হচ্ছে আখাউড়া। সুতরাং আখাউড়া আগরতলা এটা একটু মনে রাখার চেষ্টা করব। বাংলাদেশের যদি আমরা জেলা চিন্তা করি তাহলে সবচেয়ে বেশি স্থলবন্দর রয়েছে সিলেট জেলায়। একটি হচ্ছে শেওলা, আর একটা হচ্ছে ডাউকি। ডাউকির হচ্ছে ভারতীয় অংশ, ভারতীয় যে স্থলবন্দর, আর এটা হচ্ছে বাংলাদেশ হচ্ছে তামাবিল, ভারতের চেরাপুঞ্জি, আর বাংলাদেশের স্থলবন্দর হচ্ছে ভোলাগঞ্জ। সুতরাং এটাকে একটু পেয়ার করে পড়ার চেষ্টা করব, যে চেরাপুঞ্জি, ভোলাগঞ্জ, ডাউকি, তামাবিল, এভাবে পড়ার চেষ্টা করব। এরপর দেখি বুড়িমারি বা পাটগ্রাম। পাটগ্রাম হচ্ছে লালমনিরহাট জেলার একটি উপজেলা, সেই উপজেলারই একটা যে বন্দর হচ্ছে বুড়িমারি। তার বিপরীত যে ভারতীয় অংশের বন্দর সেটা হচ্ছে চন্দ্রবান্দা। এখানে রয়েছে নীলফামারীর চিলাহাটি, তারপরে হচ্ছে পঞ্চগড়ের বাংলাবান্দা, আর বিপরীতে ভারতীয় স্থলবন্দর হচ্ছে ফুলবাড়িয়া। দিনাজপুরের দুটি বিখ্যাত স্থলবন্দর রয়েছে, একটি হচ্ছে হিলি, আর একটি হচ্ছে বিরলপুর, মানে বিরল। সুতরাং হিলিটা কিন্তু ভারতীয় অংশ, তবুও এখানে স্থলবন্দরটা এই হিলি নামেই, তবে বাংলাদেশের অংশের নাম হচ্ছে হাকিমপুর। তাহলে আমাদের এভাবে পড়তে হবে হাকিমপুর হিলি, মানে হিলি হচ্ছে ভারতীয় বন্দর, আর এই পাশেটা হচ্ছে হাকিমপুর বাংলাদেশ। সোনা মসজিদ চাঁপাইনবাবগঞ্জের একটা খুবই গুরুত্বপূর্ণ বন্দর। এই বন্দরে বাংলাদেশ অংশের নাম হচ্ছে সোনা মসজিদ এবং ভারতীয় অংশের নাম হচ্ছে মহাদিবর। এই যে মুজিবনগর, এটি রিসেন্টলি হওয়া একটা স্থলবন্দর, এটি মুজিবনগরে, এটি মেহেরপুরের মুজিবনগর উপজেলায়। এরপরে হচ্ছে দর্শনা, কৃষ্ণনগর, জীবননগর। এটা হচ্ছে বিসিএসের আসা প্রশ্ন, যে বাংলাদেশের বেনাপোল অংশের ভারতীয় অংশের নাম কি? সেটা হচ্ছে পেট্রাপোল। এছাড়া বুমরা আরেকটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর, সেটা হচ্ছে গোজাডাঙ্গা। সুতরাং এখানে প্রশ্নগুলো আসবে যে নিচের কোনটি বাংলাদেশের স্থলবন্দর, অথবা এই স্থলবন্দরটা বাংলাদেশের কোন জেলায়, বা ভারতের স্থলবন্দর বাংলাদেশের বিপরীত স্থলবন্দর কোনটি। যেমন ভারতের যেটা পেট্রাপোল, বাংলাদেশের হচ্ছে সেটা বেনাপোল। ভারতের যেটা ডাউকি, বাংলাদেশের সেটা হচ্ছে তামাবিল। এভাবে একটু অপোজিট ডিরেকশন নিয়ে পড়তে হবে। এরপরে আমরা দেখব যে বাংলাদেশের যে সীমানা সংক্রান্ত যে অন্যতম একটা বিষয় সেটা হচ্ছে ছিটমহল। ছিটমহলের বিষয়টা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট দেশের যে ভূখণ্ডটা অন্য একটা দেশের মধ্যে অবস্থিত। যেমন এটা হচ্ছে বাংলাদেশের একটা টেরিটরি বা একটা পার্ট অফ টেরিটরি, বাংলাদেশের মানচিত্র। এখন আমি যদি এখানে একটা বাংলাদেশের অংশ থাকে, সেটা হচ্ছে বাংলাদেশের ছিটমহল। এখন প্রশ্ন হচ্ছে, এখানে বাংলাদেশের যদি ছিটমহল হয়, এটা হচ্ছে দহগ্রাম আন্দরপতা ছিটমহল, এটা হচ্ছে বেরুবাড়ি ছিটমহল, এখানে এরকম আরও অনেকগুলো ছিটমহল রয়েছে। সুতরাং এখানে আমরা দেখব যে বাংলাদেশের যেসব জায়গা ভারতের ভূখণ্ডের মধ্যে আছে সেগুলো বাংলাদেশের ছিটমহল, আর বাংলাদেশের ভেতরে ভারতের যে জায়গাগুলো আছে সেগুলো হচ্ছে ভারতীয় ছিটমহল। বাংলাদেশের ভেতরে ভারতের ছিটমহলের সংখ্যা 111টি, আর ভারতের ভেতর বাংলাদেশের ছিটমহলের সংখ্যা হচ্ছে 51টি। এখন একটা $1 মিলিয়ন কোশ্চেন হচ্ছে, বা অনেকের মধ্যে প্রশ্ন আসে, এই ছিটমহলগুলো কেন ক্রিয়েট হলো বা কেন সৃষ্টি হচ্ছে। আমরা জানি 1947 সালে ভারত পাকিস্তান ভাগ হওয়ার পরে এই দেশীয় যে আমরা এটা কি বলবো, ইন্ডিপেন্ডেন্ট কিছু স্টেট ছিল, যেমন আমরা পাঞ্জাবের কথা জানি, আমরা কাশ্মীরের কথা জানি, তেমনি কুচবিহারও এইরকম একটা ইন্ডিপেন্ডেন্ট রিজন ছিল, যে রিজনকে বলা হলো আপনি কোন অংশে যাবেন, আপনি কি ভারতীয় অংশে যাবেন নাকি পাকিস্তান অংশে যাবেন। তো কুচবিহারের যে অংশটা একটা হিন্দু অধ্যুষিত ছিল, তো এই হিন্দু অধ্যুষিত অঞ্চলটা
পশ্চিম বাংলার একটা জেলা হিসেবে এটি অন্তর্ভুক্ত হয়। কিন্তু কুচবিহারের যে জমিদার ছিল 47-এর আগে, ওনার কিছু জমি ছিল বা জমিদারের যে কিছু জমি বিশেষ করে লালমনিরহাট এবং পঞ্চগড় এলাকায় ছিল। এই কারণে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সাথে ভারতের যে ছিটমহল সমস্যা, এটা অধিকাংশই হচ্ছে লালমনিরহাট এবং পঞ্চগড় অংশ জুড়ে। আর বাংলাদেশের যেসব ছিটমহল ভারতে রয়েছে এটা অধিকাংশই হচ্ছে কুচবিহার জেলায়। সুতরাং প্রবলেমটা কিন্তু কুচবিহার, পঞ্চগড় এবং লালমনিরহাট কেন্দ্রিক, অর্থাৎ কুচবিহারের কিছু জমি, জমিদারের কিছু জমি পঞ্চগড় এবং লালমনিরহাটে ছিল, যেগুলা ভারত স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের ভেতরে ভারতের ছিটমহল। অন্যদিকে বাংলাদেশের পঞ্চগড় এবং লালমনিরহাটের যে জমিদার ছিল তার যে জমিগুলো ভারতীয় অংশে, বিশেষ করে কুচবিহার অংশে রয়ে গেছে, সেগুলো হচ্ছে বাংলাদেশের ছিটমহল, যেগুলো ভারতীয় অংশে। সুতরাং আমরা ছিটমহল সমস্যাকে যখন আমরা জানবো তখন আমরা এই পঞ্চগড় এবং বিশেষ করে লালমনিরহাট এই দুটোই বাংলাদেশের অধিকাংশ ছিটমহল, এটা আমরা একটু মনে রাখবো, কারণ এটা পরীক্ষা আসে যে বাংলাদেশের প্রধান প্রধান ছিটমহলগুলো কোথায়, সেটা হচ্ছে লালমনিরহাট এবং পঞ্চগড়। এছাড়াও নীলফামারীতে বা জয়পুরহাটেও কিছু ছিটমহল রয়েছে। তো বাংলাদেশের ছিটমহল সংক্রান্ত আলোচনার সবচেয়ে টপ প্রায়োরিটি যেটা পায় সেটা হচ্ছে আঙ্গরপোতা দহগ্রাম, যেটা ছিটমহল। এটা হচ্ছে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার আওতাধীন একটা ইউনিয়ন, যেটা ভৌগোলিকভাবে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন। আমরা যদি একটু চিত্রের দিকে তাকাই, এই যে এই কালারের যে রিজনটা, এই রিজনটা পুরোটাই আমরা বাংলাদেশ বোঝাচ্ছি, আর যে সবুজ কালারের রিজন যেটা, সেটা হচ্ছে আমরা ভারতকে বোঝাচ্ছি। এই যে ভারতীয় সবুজ অংশের ভেতরে এখানে একটা জিনিস খেয়াল করি, এই যে বাংলাদেশ থেকে যে বাংলাদেশে যে তিস্তা নদীটা ঢুকলো, এটা কিন্তু এই দহগ্রাম এবং আঙ্গরপোতা এই যে ছিটমহলের প্রায় ঘেঁষে বা খুব কাছাকাছি হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। সুতরাং প্রায় প্রশ্ন আসে কোন ছিটমহল তিস্তা নদীর পাড়ে, সেটা হচ্ছে দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহল। এখন এই ছিটমহলটা মূলত এই পাটগ্রাম উপজেলার একটি অংশ। এটি প্রায় 38 কিলোমিটার দীর্ঘ একটি ছিটমহল। তো এই ছিটমহলকে আমরা এভাবেই পড়বো বা এভাবে জানার চেষ্টা করব যে দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহলটি পাটগ্রাম উপজেলার, যেটা লালমনিরহাট জেলার আওতাধীন। এবং এখানে আরেকটা বিষয় জানার হচ্ছে, সেটা হচ্ছে 3 বিঘা করিডোর। তো 3 বিঘা করিডোর হচ্ছে এই যে আমি এখানে একটা অ্যারো চিহ্ন দিলাম, এই অ্যারো চিহ্নটা মূলত ভারতের জায়গা। এখন এই পাটগ্রাম থেকে দহগ্রাম এবং আঙ্গরপোতা আসার জন্য 1974 সালের 16ই মে ইন্দিরা মুজিব যে চুক্তি হয়েছিল, সেই চুক্তিতে বলা ছিল বাংলাদেশ ভারতকে দক্ষিণ বেরুবাড়ি ঢোকার জন্য, বেরুবাড়ি যে ছিটমহল সেটা ভারতকে দিয়ে দেবে, এবং ভারত বাংলাদেশি ছিটমহল দহগ্রাম বা আঙ্গরপোতা ঢোকার জন্য 3 বিঘা করিডোরকে বাংলাদেশকে দিয়ে দেবে। যদিও বাংলাদেশ 1974 সালের 3য় সংশোধনীর মাধ্যমে সেটা ভারতকে দিয়ে দেয়, কিন্তু ভারত বাংলাদেশকে 1992 সালের আগ পর্যন্ত 3 বিঘা করিডোর ব্যবহার করার অনুমতি দেয়নি। 1992 সালের পর 1 ঘন্টা পর পর দিনে 6 ঘন্টা এবং এর পরে 12 ঘন্টা, এবং 2015 সালে যখন ভারত বাংলাদেশ সীমান্ত চুক্তি হয়, সেখানে এটার অধিকার বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়। এখন আমাদেরকে জানতে হবে 3 বিঘা করিডোরটা কোথায়, সেটি হচ্ছে দহগ্রাম এবং আঙ্গরপোতা ছিটমহলে যোগাযোগের জন্য 178 মিটার ইন্টু 85 মিটারের একটা রাস্তা। ঠিক আছে, সুতরাং এতটুকু আমাদের জানলে হবে দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহল কোথায় এবং 3 বিঘা করিডোরের সাথে এটা সম্পর্ক কী। দহগ্রাম আঙ্গরপোতা যে ছিটমহল, এই ছিটমহলে দহগ্রাম নামে একটি ইউনিয়ন রয়েছে, আঙ্গরপোতা হচ্ছে এই ইউনিয়নের একটি জায়গা বা একটি অংশ। ওকে, সুতরাং আমরা যে জিনিসটা অলরেডি জেনেছি যে ভারত বাংলাদেশের মধ্যে মোট ছিটমহল বিনিময়ের ক্ষেত্রে মোট ছিটমহল বিনিময় হচ্ছে 162টি। বাংলাদেশের ভেতরে ভারতের ছিটমহল ছিল 111টি, অধিকাংশই হচ্ছে পঞ্চগড় এবং লালমনিরহাট জেলায়। এবং বাংলাদেশের অধিকাংশ ভূখণ্ড ছিটমহল যেগুলো ভারতের কুচবিহার জেলায়, যেটি হচ্ছে পশ্চিমবঙ্গের একটি অংশ। ওকে, তো এই যে ছিটমহল সমস্যাটা, এটা কিন্তু বাংলাদেশ 1971 সালে স্বাধীন হওয়ার পর হয়নি, এটি 1947 সালে যখন ভারত পাকিস্তান ভাগ হয়, রেড ক্লিপ লাইন তৈরি হয়, তখন থেকেই মূলত এটার সৃষ্টি। এটা মূলত সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে যখন এই যে রেড ক্লিপ নামে জনৈক ব্যক্তি খুব তাড়াহুড়া করতে গিয়ে স্থানীয় মানুষদের কথা বা বক্তব্য বিবেচনায় না নিয়ে, স্থানীয় সমস্যাকে সমাধান বিবেচনায় না নিয়ে তাড়াহুড়ো করে যখন একটা মানচিত্র তৈরি করলো, দেশ ভাগ করলো, তখনই এই ধরনের
সমস্যাটা সৃষ্টি হলো। যদি দেখি 1947 সালে এই সমস্যার সৃষ্টি, তবে 1958 সালে পাকিস্তানের ফিরোজ খান নুন এবং ভারতের নেহেরু একটি চুক্তি করেছিল, সীমান্ত চুক্তি। সেটি চুক্তি পর্যায়ে থেকে ছিল, সেটি বাস্তবায়ন হয়নি। এরপর 1974 সালে মুজিব-ইন্দিরা চুক্তি এবং সর্বশেষ 2015 সালে ভারতের 100তম সংশোধনীর মাধ্যমে ভারতে অবস্থিত যে ছিটমহলগুলো সেগুলো ভারতের অঙ্গীভূত হয়ে যায় এবং বাংলাদেশের ভেতরের যে ভারতের ছিটমহলগুলো সেগুলো বাংলাদেশের অঙ্গীভূত হয়ে যাওয়ার মাধ্যমে ছিটমহলগুলোর সমস্যা হয়। ছিটমহলগুলো সম্পর্কে আমাদের পরীক্ষা প্রায় অনেক প্রশ্ন আসে। এর প্রথম হচ্ছে যে ছিটমহল সমস্যার সমাধান জন্য মুজিব-ইন্দিরা চুক্তি স্বাক্ষরিত হয় 16 মে 1974 সালে। এই 74 সালের চুক্তি পরবর্তীতে আসলে যে কোনো একটা দেশের চুক্তি ওই দেশের সংবিধান সংশোধনের মাধ্যমে অথবা জাতীয় সংসদে সেটাকে অনুমোদনের মাধ্যমে সংবিধান সম্মত করেই সেটাকে পাশ করে নিতে হয়। তবে ভারত 2015 সালের আগে সংবিধান সংশোধন করতে রাজি ছিল না, অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের কারণে বা অন্য যে কোনো কারণে। সর্বশেষ 2015 সালে ভারত সংবিধান সংশোধন করে বাংলাদেশকে ছিটমহলগুলো বুঝিয়ে দেয় এবং এটার সমস্যার সমাধান হয়। তবে বাংলাদেশ তার সংবিধানের 3য় সংশোধনীর মাধ্যমে এই সমস্যার সমাধান করে, অর্থাৎ বেরুবারি ভারতকে দিয়ে দেয় তার মূল ভূখণ্ডের সাথে চলাচল করার জন্য। এই কথাগুলো বলা আছে। আর ভারতের ভেতর যে বাংলাদেশের 51টি ছিটমহল রয়েছে, এটার আয়তন হচ্ছে 7110 একর। এগুলো একটু ধারণা নিয়ে রাখলে হবে। আর ভারতের বাংলাদেশের মধ্যে থাকা ভারতের 111টি ছিটমহলের আয়তন হচ্ছে 17,158। অর্থাৎ 2015 সালে যখন ছিটমহল সমস্যার সমাধান হলো, এর ফলে বাংলাদেশ পেল তার ভিতরের ভারতের সবগুলো ছিটমহল 17,158, আর বাংলাদেশ দিতে হলো ভারতের ভেতরে বাংলাদেশের যে জায়গাগুলো রয়েছে। ছিটমহল বিনিময়ের ফলাফল হচ্ছে বাংলাদেশ 10,041.25 একরের মোট জমি বাংলাদেশের আওতায় আসে। আর এইখানে দোষিয়ার ছড়াটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। পরীক্ষায় প্রশ্ন আসছে দোষিয়ার ছড়া কোন জেলায় অবস্থিত। এখন দোষিয়ার ছড়ার কেন এত ইম্পর্টেন্ট? দোষিয়ার ছড়া বিষয়টা হচ্ছে, দোষিয়ার ছড়া হচ্ছে প্রথম ছিটমহল যেটাখানে প্রথম স্বাধীনভাবে বা প্রথম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কারণ ছিটমহল হচ্ছে এমন একটা জায়গা যেটার কোনো দেশের পরিচয় নেই। ওইসব অঞ্চলে বসবাসকৃত নাগরিকদের কোনো নাগরিকত্ব নেই, তারা বাংলাদেশেরও না, তারা ভারতীয় না। দোষিয়ার ছড়া ছিটমহলে বর্তমান নাম হচ্ছে মুজিব-ইন্দিরা ইউনিয়ন। আর এই যে ছিটমহল বিনিময়ের ফলে কিছু বাংলাদেশি মানুষ যারা আগে ভারতীয় ছিটমহলে বসবাস করত, তারা 779 জন যারা ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করে। তবে ভারত থেকে কেউ বাংলাদেশে আসেনি। বাংলাদেশের আমরা স্থলভাগের সীমানা জানলাম, স্থলভাগের সীমানার সমস্যা জানলাম, ছিটমহল সম্পর্কে জানলাম। এখন আমরা বাংলাদেশের সমুদ্র সীমা দেখি। আমরা জানি 2012 সালে 14 মে ITLOS বা ইটলস বলে, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি, এখানে বাংলাদেশ সরকার মিয়ানমারের বিরুদ্ধে একটি মামলা করে সমুদ্র সংক্রান্ত বা সমুদ্র সীমা সংক্রান্ত। সেই মামলার রায়ে বাংলাদেশ তার যে চাহিদাকৃত যে সমুদ্রভূমি সেটা বাংলাদেশ অর্জন করে এবং একইভাবে 2014 সালের বাংলাদেশ ভারতের বিরুদ্ধে পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, যেটাকে আমরা PCA বলি, নেদারল্যান্ডের হেগে, সেখানে একটা মামলা করে। সেই মামলার রায়ে বাংলাদেশ 19,467 কিলোমিটার সমুদ্র অঞ্চল বাংলাদেশের আসে এবং 10টি খনিজ ব্লক যেটি আগে ভারত দাবি করত সেটা বাংলাদেশ পায়। এটা ছিল বাংলাদেশের প্রাপ্তি 2014 সালে ভারতের বিপক্ষে যে সমুদ্র সীমা সংক্রান্ত যে মামলা। তবে বাংলাদেশকে একটি অংশ ছেড়ে দিতে হয়েছে, সেটা হচ্ছে যেটাকে আমরা বলি নিউমোর বা পূর্বাশা, এই দ্বীপটি বাংলাদেশকে ছেড়ে দিতে হয়েছে ভারতের জন্য। তো আমরা দেখি বাংলাদেশের সমুদ্র সীমা বলতে আমরা কি বুঝি। বাংলাদেশের সমুদ্র সীমা বলতে আমরা এই যে টেরিটোরিয়াল সি, যেটাকে আমরা বলি রাষ্ট্রীয় সমুদ্র সীমা, এটা হচ্ছে 12 নটিক্যাল মাইল। 12 নটিক্যাল মাইল। আমরা এক্সক্লুসিভ ইকোনমিক জোন, এক্সক্লুসিভ ইকোনমিক জোন হচ্ছে মূল তটরেখা থেকে 200 নটিক্যাল মাইল এবং এই কন্টিনেন্টাল শেলফ হচ্ছে মূল ভূখণ্ড থেকে বা মূল তটরেখা থেকে 350 নটিক্যাল মাইল। এই তিনটা তথ্য আমাদের মোটামুটি জেনে রাখতে হবে, আর বাকি তথ্যগুলো এই মুহূর্তের জন্য অতটা রিলেভেন্ট না। তাহলে আমরা তিনটা জিনিস জানবো। রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল,
অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল এবং কন্টিনেন্টাল শেল বা মহাদেশীয় সোপান হচ্ছে 350 নটিক্যাল মাইল। তবে বাংলাদেশের যে মহীসোপানের দৈর্ঘ্য সেটা 354 নটিক্যাল মাইল। আচ্ছা, ওকে। এরপরে আমরা দেখি যে এই কথাগুলো আমি অলরেডি বলেছি যে বাংলাদেশ ভারত এবং মিয়ানমারের সাথে যে সমুদ্র সংক্রান্ত বিরোধ ছিল, যে মামলা ছিল, সেই মামলার রায়ে বাংলাদেশ কী কী জিনিস অর্জন করেছে। আচ্ছা, আমরা দেখি বাংলাদেশের এই যে মামলার ফলে বাংলাদেশের এই মুহূর্তে বা রায়ের পরে বাংলাদেশের মোট সমুদ্র অঞ্চল হয় 1,18,813 কিলোমিটারের বিশাল একটি ভূখণ্ড, যেটা বাংলাদেশের প্রায় মূল ভূখণ্ডের সমান 1,47,572 কিলোমিটার। রাজনৈতিক সমুদ্রসীমার প্রশ্নটা নটিক্যাল মাইলও আসতে পারে বা কিলোমিটার আসতে পারে। কিলোমিটারগুলোকে আমরা 1.853, অর্থাৎ 1 কিলোমিটার সমান সমান 1.81 নটিক্যাল মাইল সমান সমান 1 নটিক্যাল মাইল সমান সমান 1.853 মাইল, এটা হিসেবে বা বর্গ কিলোমিটার হিসেবে আমরা মানটা বের করব। অর্থাৎ 12 × 1.853 গুণ করলে আমরা পাবো 22.22 কিলোমিটার। আর 200 নটিক্যাল মাইল হচ্ছে 370.4 কিলোমিটার এবং 655.96। অর্থাৎ একটু কনভার্সনটা একটু মনে রাখতে হবে যে যতই নটিক্যাল মাইল হোক, প্রতি নটিক্যাল মাইল যদি আমার 1.853 হয় তাহলে 12 নটিক্যাল মাইলের কত কিলোমিটার, 200 নটিক্যাল মাইলের কত কিলোমিটার এবং 350 নটিক্যাল মাইলের আমার কত কিলোমিটার। ওকে, এরপরে আমরা দেখি আমাদের এই যে রাজনৈতিকভাবে আমরা যখন একটা সমুদ্র সীমা অর্জন করলাম, এর ফলে এই বঙ্গোপসাগরের যে জিওলজিক্যাল যে স্ট্রাকচারটা সেটা আমাদের জন্য খুব প্রয়োজন। কারণ আমরা ব্লু ইকোনমির কথা বলি। ব্লু ইকোনমি মানে হচ্ছে সমুদ্রকে ব্যবহার করে বা সমুদ্রের যে প্রাকৃতিক সম্পদ সেগুলোকে উত্তোলনের উপযোগী করার জন্য যে ইকোনমিক অ্যাভেলেবিলিটি বা ইকোনমিক যে অ্যাপ্রোচ, সেটাকে আমরা বলি ব্লু ইকোনমি। তো এই ব্লু ইকোনমি জানতে হলে মূলত আমাদের এই বঙ্গোপসাগরের যে ভূগাঠনিক বিষয় এগুলো সম্পর্কে জানতে হবে। বঙ্গোপসাগর সম্পর্কে পরীক্ষায় 3টা কমন বিষয় আসে। একটা হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড, দ্বিতীয়টা হচ্ছে বেঙ্গল ফ্যান, তৃতীয়টা হচ্ছে 90 ইস্ট রিজ। প্রথমে আসি সোয়াচ অফ নো গ্রাউন্ড। আচ্ছা, আমরা পৃথিবীতে আমরা অনেক সময় দেখি ভূভাগের মধ্যে অনেক ফাটল আছে, এটাকে আমরা খাদ বলি। তো সমুদ্র পৃষ্ঠের বা সমুদ্রের নিচেও এরকম কিছু খাদ থাকে। যেমন আমরা যদি দেখি, এটা হচ্ছে সুন্দরবনের 30 কিলোমিটার পর থেকে ঠিক গভীর সমুদ্র পর্যন্ত এইরকম একটা বিশাল ফাটল আছে। ঠিক আছে, আমরা দেখি না যে ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠে ফাটল দেখা দেয়, তেমনি এই ফাটলটা সেই টারশিয়ারি যুগের সৃষ্টি। যদি আমাদের মনে থাকে টারশিয়ারি যুগের কথা, এই ফাটলটা প্লাইস্টোসিন কালের যুগের সৃষ্টি। কিন্তু এখানে যে 90 ইস্ট রিজ, এই অংশটা হচ্ছে আমরা জানি যে ভারতীয় যে ভূখণ্ডটা এটা অস্ট্রেলিয়া থেকে পৃথক হয়ে আসা। তো এই পৃথকটা হলো কেন? পৃথকটা হলো মূলত অভ্যন্তরীণ পরিবর্তনের কারণে, সোজা কথায় ভূমিকম্পের ফলে। তো এই ভূমিকম্পের ফলে সমুদ্রের নিচে যে একটা রিজ বা পাহাড়ের মতো অংশ ডেভেলপ করে, এটা আসলে পাহাড় আমরা এভাবে বলি যে এই ধরনের ভূমিকম্পের ফলে মাটির ভিতর থেকে বা ভূগর্ভের ভিতর থেকে যে লাভাগুলো বেরিয়ে আসে, বিশেষ করে আমরা প্রবাল, সেন্ট মার্টিন তো এরকমই একটা প্রবাল দ্বীপ, এই লাভাগুলো বেরিয়ে এসে এরকম লম্বা একটি অঞ্চল গড়ে তোলে, সেটাকে আমরা রিজ বলি। তো আমরা রিজের প্রসঙ্গটা পরে আসি। প্রথমে দেখি সোয়াচ অফ নো গ্রাউন্ড। এই সুন্দরবনের হিরন পয়েন্টের এই অংশ থেকে শুরু করে এই অংশ পর্যন্ত বিশাল ফাটল রয়েছে। এইটার বৈশিষ্ট্য হচ্ছে এখানে এতই গভীর যে এখানে আসলে কোনো তল পাওয়া যায় না, এই জন্য এটাকে মূলত বলা হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড। আর এটার বিষয় হচ্ছে এখানে সামুদ্রিক যে মৎস্য রয়েছে এটার অভয়ারণ্য হিসেবে কাজ করে, কারণ এটার আসলে এতই গভীর যে এখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না। আর এটার আরেকটা বিষয় হচ্ছে এই যে খাদ বা আমরা এই যে ফাটল বলি, এই ফাটল দিয়ে এই যে গঙ্গা এবং এই যে ব্রহ্মপুত্র হয়ে যমুনা হয়ে যে পলিগুলো সমুদ্রে পড়ে, এই খাদ হয়ে বা এই ফাটল হয়ে এই যে পলিগুলো গভীর সমুদ্র পর্যন্ত চলে যাওয়ার কারণে এখানে বদ্বীপের মতো আরেকটা লোয়ার ফ্লোর দ্বীপ তৈরি হয়, সেটাকে আমরা বলি বেঙ্গল ফ্যান। ফ্যানটাকে আমি আরেকটু ক্লিয়ারলি বলি। যেমন আমরা যখন দেখি
একটা নদী হয়ে যখন পানি সাগরে পড়ে তখন কিছু বালি পড়ে এইভাবে এক ধরনের ভূমি তৈরি করে, ঠিক আছে। এই ভূমির গঠনটা যখন সমুদ্রের নিচেও হয় তখন সেটাকে বলা হচ্ছে বেঙ্গল ফ্যান। অর্থাৎ উপরে আমরা যেভাবে দেখিয়েছি সুন্দরবন যেভাবে গঠিত হয়েছিল, যে পললগুলো ধীরে ধীরে সঞ্চিত হয়ে ঠিক সমুদ্রের নিচেও এভাবে পলল যখন সঞ্চিত হয়ে বিশাল একটা এলাকা সৃষ্টি করে, সেটা হচ্ছে বেঙ্গল ফ্যান। সোয়াচক নগর আমরা জানলাম, বেঙ্গল ফ্যান জানলাম। আর 90 সিরিজ হচ্ছে এই যে বঙ্গোপসাগরের তলদেশে ভূ অভ্যন্তরীণ ভাগে লাভা এবং অন্যান্য পদার্থ মিশ্রিত হয়ে যে বিশাল পাহাড় সম অঞ্চল গড়ে উঠেছে সেটাকে আমরা বলি 90 ইস্ট রিজ। ওকে, তো এখানে আরেকটু জিনিস বলে দিই যে অ্যাকচুয়ালি বঙ্গোপসাগরের সীমানা কতটুকু। বঙ্গোপসাগরের সীমানা হচ্ছে এই যে এই অঞ্চল থেকে শুরু করে এখানে শ্রীলঙ্কার যে দ্বীপটা রয়েছে এই অংশটুকু পর্যন্ত হচ্ছে বঙ্গোপসাগর, এরপরে সীমানা হচ্ছে ভারত মহাসাগর। আচ্ছা, এই ছিল আমাদের আজকের আলোচনা। তো আমরা আজকের একটা কিছু কোশ্চেনে চলে যাই, যে কোশ্চেনগুলো আমরা দেখব, যে আমরা এই যে আমরা আলোচনা করলাম, এই যে আমরা জানার চেষ্টা করলাম যে টারশিয়ারি যুগ কী, বা হিমালয় পর্বত গঠনের সময় আমাদের পৃথিবীটা কেমন পরিবর্তন ছিল, আমরা কিভাবে গন্ডোয়ানা মহাদেশ থেকে আমরা এভাবে ভারত, অস্ট্রেলিয়া, আফ্রিকা দেশগুলা পৃথক হলো। তো এই পৃথক হওয়ার পরবর্তীতে হিমালয় পর্বতের সৃষ্টি, এখান থেকে গঙ্গা ব্রহ্মপুত্র নদের সৃষ্টি, এখান থেকে পলল সমৃদ্ধ বাংলাদেশ বদ্বীপ সৃষ্টি, আবার ইন্ডিয়ান প্লেট যখন বার্মা প্লেটের নিচে চলে যায়, আমরা সাবডাকশন বলি, ওই প্লেটের ফলে এই যে মায়ানমার অংশে আরাকান পর্বত সৃষ্টি। সুতরাং এগুলো আমরা রিলিভেন্স হিসেবে অনেকগুলো জেনেছি। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এশিয়ার কোন অঞ্চলে বাংলাদেশ অবস্থিত। সুতরাং আমরা যদি এটাকে এশিয়া ধরি, এশিয়ার সোজা নিচে হচ্ছে বাংলাদেশ। সুতরাং অনেক প্রশ্নে বলা হচ্ছে এটাকে বলেন নর্থ সাউথ, অর্থাৎ উত্তর দক্ষিণ। কখনোই উত্তর দক্ষিণ না, এশিয়া মহাদেশের ঠিক দক্ষিণ দিকে বাংলাদেশের অবস্থান। ওকে, প্রশ্নটা আমার চলে গেছে। আচ্ছা, সুতরাং এটা হবে দক্ষিণ এশিয়ার কোন অঞ্চলে বাংলাদেশের অবস্থান, সেটা হচ্ছে দক্ষিণ এশিয়া। আচ্ছা, ওদের রেসপন্সটা কি দেখা যাবে না? আচ্ছা, ওকে, তাহলে প্রথম প্রশ্ন আমি বলে দিলাম, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন দেখি তোমরা কে কে অ্যান্সার করতে পারো। কোন দুটি প্লেটের সংযোগস্থল বরাবর মাউন্ট এভারেস্ট অবস্থিত? আমরা অলরেডি দেখিয়েছি। একের উত্তর খ হবে। দুইয়ের উত্তর কি হবে? দুই লেখে লিখো। এটা কি ইন্ডিয়ান ইউরেশিয়ান প্লেটের সংযোগ, নাকি ইন্ডিয়ান বার্মিজ, নাকি ইন্ডিয়ান আফ্রিকান, নাকি বার্মিজ ইউরেশিয়ান? ওকে, ভেরি গুড। জাহাঙ্গীর হোসেন অ্যান্সার করেছে ইন্ডিয়ান ইউরেশিয়ান। সঠিক উত্তর হচ্ছে ইন্ডিয়ান ইউরেশিয়ান। কারণ এই যে প্লেটটা ধরি, এটা পরে এখন যে চায়না দেশটি রয়েছে, এটা হচ্ছে ইউরেশিয়ান যে প্লেট। আর ভারতীয় যে প্লেট সেটা হচ্ছে এই যে দক্ষিণ মেরুর থেকে বিচ্ছিন্ন হয়ে এসে এটার সাথে আঘাত করার ফলে কি হচ্ছে, এই যে হিমালয় পর্বতে সৃষ্টি হচ্ছে। সুতরাং এটা হচ্ছে ইউরেশিয়ান প্লেট, এটা হচ্ছে ইন্ডিয়ান প্লেট। আর ইন্ডিয়ান বার্মিজ যে প্লেট, এটা হচ্ছে বার্মিজ প্লেট। আচ্ছা, এই বার্মিজ প্লেটের সাথে ইন্ডিয়ান প্লেটের সংঘর্ষের ফলে কি হলো, এই যে আসামের লুসাই পাহাড় এবং এই যে আরাকান পর্বত। সুতরাং আরাকান পর্বত এবং আসামের যে পাহাড়ের যে রেঞ্জটা, সেটা হচ্ছে বার্মিজ এবং ইন্ডিয়ান প্লেটের সংঘর্ষের কারণে। আর যে এভারেস্ট উৎপত্তি, সেটা হচ্ছে ইন্ডিয়ান এবং ইউরেশিয়ান প্লেটের সংযোগের কারণে। ওকে, তৃতীয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কোন জেলায় কর্কটক্রান্তি রেখা ও 90 ডিগ্রি দ্রাঘিমাংশের ছেদবিন্দু অবস্থিত? তোমাদের কাছ থেকে এটার সঠিক উত্তর আশা করছি। এটা আমি অনেকবারই বলেছি, যেটা প্রশ্ন হিসেবে এসেছে। সাদিয়া সামাদ রাইট অ্যান্সার। মৌসুমি ইসলাম ভেরি গুড। 3-এর উত্তর হবে খ। কারণ আমরা যদি বাংলাদেশের মানচিত্রের দিকে তাকাই, তাহলে ফরিদপুরের যে অংশটা, ঠিক এই জায়গায় একটা মান মন্দির আছে।
ঠিক আছে। এই মান মন্দির মানে হচ্ছে এখানে পৃথিবীতে 12টা জায়গায় অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ পরস্পর মিলিত হয়েছে। এর মধ্যে শুধু স্থল জায়গায় হচ্ছে দুইটা, একটা হচ্ছে সাহারা মরুভূমিতে, আরেকটা হচ্ছে বাংলাদেশের ফরিদপুরে। সুতরাং বাংলাদেশের ফরিদপুর হচ্ছে বিশ্বের একটা ইউনিক জায়গা, যেখানে এই যে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ, যে আমরা 23.5 ডিগ্রি দ্রাঘিমাংশের কথা অক্ষাংশের কথা বলতেছি এবং 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ বলতেছি, এটা ভেরি সিগনিফিক্যান্ট একটা প্লেস, এটা আমাদের জানতে হবে। ওকে, অনেকে রাইট অ্যান্সার দিয়েছে 3-এর খ, ভেরি গুড। আচ্ছা, আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। বলা হচ্ছে ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ কোনটি? অপশন হচ্ছে টারশিয়ারি যুগের যে পুরাতন ভূমিরূপ, প্লাইস্টোসিন যুগের রূপ, কোয়ান্টানারি যুগ এবং সাম্প্রতিককাল। নাজনীন সুলতানা, রাইট অ্যান্সার হচ্ছে ক। কারণ আমরা জানি যে হিমালয় পর্বত গঠনের যে সময়কাল, সেই সময়কালে যে পাহাড়গুলো যে ভূমিগুলো গঠিত হয়েছে, বিশেষ করে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেটের উত্তর, মৌলভীবাজার এবং সুনামগঞ্জের হবিগঞ্জের দক্ষিণ দিকে, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং পার্বত্য চট্টগ্রামের যে অঞ্চলগুলো, এগুলো ছিল টারশিয়ারি যুগের। সুতরাং রাইট অ্যান্সার হচ্ছে টারশিয়ারি যুগ। এটা রাইট অ্যান্সার হচ্ছে ফরিদপুর, এটা হচ্ছে ইন্ডিয়ান ইউরেশিয়ান পর্বত। ওকে, অনেকেই ভালো অ্যান্সার করতে পারতেছে। এরপর আমরা 5 নম্বর কোশ্চেন দেখি। অবস্থান অনুসারে টারশিয়ারি পাহাড় সমূহকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? আশা করি এটা অনেকেরই কমন পড়বে, কারণ এটা আমরা এর আগেও বিশেষ করে আমাদের মাধ্যমিকের যে বইগুলো আছে, মাধ্যমিকের বইগুলোতে এই ভূমি গঠন নিয়ে বিস্তারিত বলা আছে। আশা করি পারবে সবাই। ট্রাই করো অ্যান্সার করার জন্য। সবাই 5 নাম্বারটা ট্রাই করার চেষ্টা করো। হ্যাঁ, 5-এর হচ্ছে 2 ভাগে। একটি হচ্ছে উত্তর সিলেটের, যদি অঞ্চলের দিকে চিন্তা করি, সিলেটের উত্তরে এবং সিলেটের উত্তর দক্ষিণে, যেটাকে আমরা মৌলভীবাজার হবিগঞ্জ জেলা বলি। আরেকটি হচ্ছে পার্বত্য চট্টগ্রামের দক্ষিণ পূর্বে যে পাহাড়গুলো রয়েছে, এই 2 ভাগে আমরা ভাগ করতে পারি। আচ্ছা, এরপরে আমরা দেখি চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত। ওকে, চিম্বুক পাহাড় হচ্ছে বান্দরবনে। জাহাঙ্গীর আলম, তোমার রাইট অ্যান্সার হয়েছে। সুজন সরকার, শাহনাজ পারভীন, ভেরি গুড, সবাই রাইট অ্যান্সার দিয়েছে। আমি পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। নিচের কোন জেলাতে প্লাইস্টোসিন চত্বর আছে? আমরা জানি 4টা জায়গায় প্লাইস্টোসিন চত্বর আছে। সে 4টা জায়গার মধ্যে এখানে কোনটা হবে? গাজীপুর। অনেকে হয়তো অপশনটা থেকে একটু কনফিউজ হয়ে যেতে পারে যে কোথাও তো গাজীপুর বলা নাই, কিন্তু ভাওয়ালের গড় যেটা, সেটা গাজীপুর জেলায় অবস্থিত। আর একটা হচ্ছে ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলায়, সেটা হচ্ছে মধুপুর গড়। ওকে, তো 7 নম্বরের রাইট অ্যান্সার হচ্ছে গাজীপুর। জয়ন্তিকা পাহাড় কোন জেলায়? অনেকে রাইট অ্যান্সার দিচ্ছে, অনেকে খুব ভালো করছে। শুরুতেই প্রশ্নের নাম্বারটা লিখলে ভালো হবে, কারণ আসলে অনেকগুলো অপশন, এর মধ্যে অপশন লেখাটা অনেক টাফ। শুধু ক, খ অথবা গ, ঘ, অর্থাৎ 1 হলে 1-এর ক হলে 1-এর ক, অথবা 2-এর খ হলে 2-এর খ, এভাবে লিখলে দ্রুত লেখা যাবে। আচ্ছা, 8-এর অ্যান্সার হচ্ছে সিলেটে। আমরা চিত্রে দেখিয়েছি জয়ন্তী পাহাড় হচ্ছে সিলেটের উত্তরে। আচ্ছা,
সাজেক উপত্যকা, সাজেক আমরা সবাই চিনি, সবাই জানি, সাজেক ঘুরতে আমাদের ভাল লাগে। এই সাজেক উপত্যকাটা কোথায় অবস্থিত? এটা অনেকে হয়তো ভাববে যে আমরা তো যাই হচ্ছে দিঘিনালা দিয়ে, কিন্তু এখানে তো অ্যাকচুয়ালি খাগড়াছড়ি রাঙ্গামাটি পড়ে না, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভলি সাজেক উপত্যকা কোথায় অবস্থিত বলো? ওকে, রাইট অ্যান্সার হচ্ছে রাঙ্গামাটি। তাজিংডং পর্বত কোন জেলায় অবস্থিত? আমি একটু স্লো যাচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনের যে কোশ্চেন আছে তোমরা ইচ্ছা করলে কোশ্চেনগুলো সবগুলো একসাথে অ্যান্সার করতে পারো। 9 হচ্ছে ক। আচ্ছা, তাজিংডং পর্বত কোথায় অবস্থিত? তাজিংডং পর্বত অনেকেই বলছে রাঙ্গামাটিতে, না, তাজিংডং পর্বত হচ্ছে বান্দরবানে। রাঙ্গামাটিতে যেটা সেটা হচ্ছে শুধু সাজেকের বিষয়টা হচ্ছে রাঙ্গামাটিতে, কাপ্তাই হ্রদের বিষয়টা হচ্ছে রাঙ্গামাটিতে, আর আমরা তাজিংডং, কেওক্রাডং এবং চিম্বুক পাহাড় বা যেটাকে আমরা কালো পাহাড় বলি বা পাহাড়ের রানী বলি, এটা হচ্ছে বান্দরবানে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে গারো পাহাড় কোথায় অবস্থিত? গারো পাহাড়, আমি যে কোনো একটা রাইট অ্যান্সার বলে আমি পরে কোশ্চেনে চলে যাব, সেটা হচ্ছে ময়মনসিংহ। সবাই অ্যান্সার করার চেষ্টা করো, কারণ এটা একটা সেলফ টেস্ট হয়ে যাচ্ছে, কারণ আমরা এই যে 1 ঘন্টা প্লাস সময়ে এই বিষয়গুলো নিয়ে কথা বললাম, আমরা কতটুকু ধরতে পারলাম বা কতটুকু আমাদের বোঝার মধ্যে আসলো, সেটা আমরা জানলে আমাদের ক্লাসটা ভালো লাগবে। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন হচ্ছে প্লাইস্টোসিন চত্বর কোথায়? একইভাবে এর আগে একটা প্রশ্ন ছিল, সেটার অ্যান্সার ছিল গাজীপুরে, এখন এটা হচ্ছে মধুপুর। মধুপুর হচ্ছে ময়মনসিংহ এবং টাঙ্গাইল অঞ্চলের যে গজার যে লাল মাটির যে ভূমি, যে উঁচু ভূমি, সেটাকে আমরা বলি মধুপুর। 13 নম্বর প্রশ্ন হচ্ছে ওকে, বাংলাদেশের কোন অঞ্চল বেশি খরাপ্রবণ? আচ্ছা, আমরা অ্যান্সার করি, বাংলাদেশের কোন অঞ্চল সবচেয়ে বেশি খরাপ্রবণ? এটা মোটামুটি ধারণা করে নেওয়া যায়। বাংলাদেশের হচ্ছে 13 নম্বর। সবাই 13 নম্বর অ্যান্সার করি। 13 খ উত্তর পশ্চিম অঞ্চল। অ্যাকচুয়ালি আমরা যে বরেন্দ্রভূমি বলতে বুঝি, বরেন্দ্রভূমি কিন্তু রাজশাহীর উত্তরাঞ্চল, বগুড়ার পশ্চিমাঞ্চল এবং কিয়দংশে দিনাজপুর এবং রংপুরের অংশ এবং অনেক ক্ষেত্রে গাইবান্ধার কিছু অংশ নিয়ে আমরা যেটা বলি বরেন্দ্র অঞ্চল। সুতরাং এই বরেন্দ্র অঞ্চলে বাংলাদেশের সবচেয়ে বেশি খরাপ্রবণ এলাকা। এই বরেন্দ্র অঞ্চলের জন্য ওকে ওকে অনেকে দক্ষিণ পূর্ব বলেছ, এটা রাইট অ্যান্সার হবে উত্তর পশ্চিমাঞ্চল, অর্থাৎ রাজশাহী শহরের উত্তরে এবং বগুড়ার পশ্চিমে। ওকে, আমরা 14 নম্বরে চলে যাচ্ছি। বলা হচ্ছে বাংলাদেশের কোন অঞ্চলের পরিবেশ বন্যা নিয়ন্ত্রণ, পানি নির্বাচন এবং সেচের কারণে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়? এই যে অ্যাপসিডিআই এটা হচ্ছে মূলত একটা প্রজেক্ট। এই প্রজেক্টের কারণে খুব বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কোন অঞ্চল? না, এটার রাইট অ্যান্সার হচ্ছে বরেন্দ্র অঞ্চল। এটা মূলত হচ্ছে বরেন্দ্র অঞ্চলের যে ভূনিম্নস্থ যে পানির যে লেয়ার, এর লেয়ারটা কিন্তু এই যে সেচ প্রকল্পের কারণে অনেক নিচে চলে গেছে এবং এটা এটা কী বলে ভূতাত্ত্বিকভাবে এই বরেন্দ্র অঞ্চলটা খুব হুমকির সম্মুখীন। এই কারণে বলা হচ্ছে যে এই রাজশাহী বা বরেন্দ্র অঞ্চলের যে সরকারের যে সেচ প্রকল্প, এটার কারণে এই অঞ্চলের একটা যে প্রাকৃতিক বিপর্যয় বা পরিবেশ বিপর্যয়ের মতো ঘটনা ঘটেছে। আচ্ছা, এবারে আমরা আসি 15 নম্বরে, বেঙ্গল ফ্যান এই ভূমিরূপটি কোথায় অবস্থিত?
15 হচ্ছে খ। ওকে, তোমরা স্ক্রিনে 16 নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছ। বলা হচ্ছে নিচের কোন, এর 38তম বিসিএসে আসা, নিচের কোন ভৌগোলিক এলাকাটি রামসার সাইট হিসেবে স্বীকৃত? তোমরা 16, 17, 18 এক কমেন্টসে তোমরা অ্যান্সার করে ফেলো। ষোলো হচ্ছে গ, টাঙ্গুয়ার হাওর। ওকে, 17 হচ্ছে 6। ওকে, মিরাজুল হক মজুমদার রাইট অ্যান্সার। সুজন সরকার 16 সি, ঠিক আছে। এরপর প্রশ্ন হচ্ছে 18, বেনাপোল স্থলবল সংলগ্ন ভারতীয় স্থলবন্দর। এই মৌসুমী ইসলাম, তুমি দেখো, তুমি ডাউকি লিখছ, ডাউকি কোথায়? ডাউকি হচ্ছে সিলেটের তামাবিল যে সীমান্ত, সেখানে মেঘালয়ের ডাউকি শহরটা। সুতরাং এখানে রাইট অ্যান্সার হবে হচ্ছে পেট্রাপোল। সহজে মনে রাখা যায়, বেনাপোল পেট্রাপোল, বেনাপোল পেট্রাপোল। ওকে, 19 নম্বর দেখো, বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই? উনিশের হচ্ছে এক, ওহিদুজ্জামান অনিত রাইট অ্যান্সার। আচ্ছা, এরপরে 20, বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? হ্যাঁ, 20-এর রাইট অ্যান্সার হচ্ছে 5। 21-এ বলা হচ্ছে বাংলাদেশের ভিতরে ভারতের কতটি ছিটমহল রয়েছে? এটা 13তম বেসরকারি নিবন্ধন 2016-তে আসা প্রশ্ন। বাংলাদেশের ভিতরে ভারতের ছিটমহল রয়েছে 111টি, আর ভারতের ভিতরে বাংলাদেশের ছিটমহল রয়েছে 51টি। ওকে, রাইট অ্যান্সার। নাসরিন সুলতানা 21 রাইট অ্যান্সার। শাহনাজ পারভিন রাইট অ্যান্সার। মেরাজুল হক মজুমদার, ওকে, সবাই রাইট অ্যান্সার, ভেরি গুড। আমরা 22 নম্বরটা দেখি। 22-এর নাসরিন সুলতানা, 22-এর খ কি রাইট অ্যান্সার কি খ? আর একটু ভালো করে চিন্তা করো। নাজনীন, 22-এর খ, আর একটু চিন্তা করো। সাগর পারভেজ, শুধু ডি দিলে কি বুঝবো যে কোন জায়গায় ডি? কোশ্চেন নাম্বারটা লিখলে মোস্ট প্রবাবলি ভালো হবে। আচ্ছা, 3 বিঘা করিডোরের যে আয়তন, সেটা হচ্ছে 178 × 85 মিটার। ওকে, এরপর আমরা দেখি দহগ্রাম।
22 থেকে 26-এ। ওকে, হ্যাঁ দহগ্রাম হচ্ছে পাটগ্রাম লালমনিরহাট, এটা হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, এরপরে এখানে কখন না লিখে তোমরা রাইট অ্যান্সারটা লিখে দাও, কারণ যেহেতু এখানে যে নাম্বারিংয়ে একটু এলোমেল হয়ে গেছে। ওকে, 26-এর খ, 27-এর কত অ্যান্সার করো তোমরা, এখানে যে নাম্বার আছে ওই নাম্বারে অ্যান্সার করো। 27-এর ক, স্থল সীমান্ত চুক্তি পাশ হয় আব্দুল খালেক সুমন, এটা মোস্ট প্রবলি 2014 সালে না, এটা হচ্ছে সরি 27-এর খ, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? অপশনগুলো সব এলোমেলো হয়ে গেল কেন? ওকে, সোয়াচ অফ নো গ্রাউন্ড হচ্ছে এটা বঙ্গোপসাগরে, এবং একইভাবে 90 ইস্ট রিচ এটাও হচ্ছে বঙ্গোপসাগরে। ঠিক আছে, তোমরা একটু কারেকশনটা নিয়ে নাও। ক্লোজ করব। ওকে, ঠিক আছে, যারা আমাদের সাথে ছিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের সাথে থাকবে, এবং কোর্সেসগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই কোর্সে এনরোল হবে, এবং যারা বন্ধু আছে বা সহপাঠী আছে বা যারা চাকরি প্রার্থী তাদেরকে যদি ভালো লাগে এবং যদি তুমি মনে করো তুমি উপকৃত হবে, তাহলে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবের মাধ্যমে বন্ধুবান্ধবের কাছে তথ্যটা পৌঁছে দেবে। এই শুভকামনায় আজকে এখান পর্যন্তই, ভালো থাকবে, শুভরাত্রি।